যাতে এই ফিউডাল লর্ডসদেরকে সাথে কনস্পিরেসি করতে শুরু করে যাতে এই ইম্পিরিয়াল রুলারকে ডিথ্রোন করা যায়। দ্য কারাপশন ওয়াজ অ্যানাদার রিজন। এইভাবে এইসব রিজনসগুলোর জন্য সেন্ট্রাল যে ট্রেজারিটা ছিল সেটা পুরোপুরি একদম খালি হতে শুরু করে দিল, যে কারণে লেটার গুপ্তা রুল আমরা আগেই দেখেছি যে লেটার গুপ্তা রুলার্সরা যে গোল্ড কয়েন্সগুলো ইস্যু করতেন তার মধ্যে গোল্ডের থেকে বেশি অ্যালয় কন্টেন্ট ছিল। এবার যেহেতু ইকোনমিক প্রসপারিটি কমে গেল সেহেতু দেখা যাচ্ছে যে গোল্ড মানে এখন এতদিন কি হতো, ফিউডাল যে 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 পেমেন্টগুলো করা হতো বিভিন্ন সার্ভিসেসগুলোর জন্য বিভিন্ন অফিসিয়ালসদের, তাদের যে গোল্ড কয়েন্স বা ক্যাশে যে পেমেন্টটা করা হতো সেটার পরিবর্তে ল্যান্ড গ্রান্ট দেওয়া শুরু হলো। তো এই ফিউডালিজমের যে প্রবলেমটা এটা ফার্দার অ্যাগ্রেভেট করলো হচ্ছে এই প্রবলেম অফ এই ডিক্লাইনিং ইকোনমিক প্রসপারিটি। ডিক্লাইনিং ইকোনমিক প্রসপারিটি একটা রিজনই হচ্ছে রাইজ অফ দ্য ফিউডাল লর্ডস। আবার এই ডিক্লাইনিং ইকোনমিক প্রসপারিটির জন্যই কিন্তু আরও ফিউডালিজমটা প্রবলেমটা আরও বাড়তে শুরু করলো। মানে এটা হচ্ছে দুটোই কোডিপেন্ডেন্ট রিজন, এটা সাইক্লিক্যাল প্যাটার্ন। এটার জন্য ওটার, এটা হচ্ছে এটার কজের একটা কজ, আবার ওটা হচ্ছে ওটার কজ। এটা এরকম একটা সাইক্লিক্যাল প্যাটার্ন ফলো হতে শুরু করলো। এই ল্যান্ড গ্রান্টস যাদের দিত, এই ল্যান্ডগুলো তো যে ফিউডাল লর্ডসগুলো পেতো তারা তো ট্যাক্স ফ্রি হয়ে যেত, এবং আস্তে আস্তে এটা প্রচুর ল্যান্ড অ্যাকোয়ার করে তাদের ইন্ডিপেন্ডেন্স বা ইম্পিরিয়াল রুলকে চ্যালেঞ্জ করতে শুরু করলো। তো এই দুটোই হচ্ছে কোডিপেন্ডেন্ট রিজন, ওয়ান গিভিং রাইজ টু দি আদার অ্যান্ড ভাইস ভার্সা। তো পোস্ট গুপ্তা এই যে নর্থার্ন ইন্ডিয়াতে যে কিংডমসগুলোর রাইজ হয় তারা হচ্ছে পুষ্যভূতি ডাইনেস্টি অফ থানেশ্বর, মখরি ডাইনেস্টি অফ কন্নৌজ আর মৈত্রক ডাইনেস্টি অফ বল্লভী গুজরাট। আর সাদার্ন ইন্ডিয়াতে আসে হচ্ছে চালুক্যাস অফ ডেকান, পল্লবাস অফ কাঞ্চিপুরম। এই গুপ্তা এজের অ্যাডমিনিস্ট্রেশনটা আমরা পড়বো, তার আগে আমরা দেখে নেবো গুপ্তাসের কন্টেম্পোরারি যে কিংডমটা আর একটা ছিল ডেকানে, সেটা হচ্ছে ভাকাতাকা ডাইনেস্টি সম্বন্ধে আমরা ব্রিফলি একটু জেনে নেবো। এই ভাকাতাকাসরা ডেকান রিজিয়নে সাকসিড করেছিলেন কাদের? সাতবাহানাসদের সাকসিড করেছিলেন। এরা কন্টেম্পোরারি ছিলেন গুপ্তাসদের। কন্টেম্পোরারিটা আসে এরা কাদের কন্টেম্পোরারি ছিলেন? গুপ্তাসদের কন্টেম্পোরারি ছিলেন, বা গুপ্তা দিয়ে ভাকাতাকাটা জিজ্ঞেস করা যেতে পারে, এটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। আর এদের যে এরিয়াটা ছিল, যে জায়গাটা মেনলি রুল করতেন ডেকানে, সেটা হচ্ছে নর্দার্ন মহারাষ্ট্র বা বিদর্ভ রিজিয়নটা। নর্দার্ন মহারাষ্ট্রের বিদর্ভ রিজিয়নটাকে এরা রুল করতো ভাকাতাকাসরা। আর এরা সাকসিড করেছিল কোন এম্পায়ারকে? সাতবাহানা এম্পায়ারকে সাকসিড করেছিল। এই ভাকাতাকাসদের পুরাণে কি বলা হয়? ভিন্ধ্যাকাস। যেহেতু এরা ভিন্ধ্যা মাউন্টেন্সের যে জায়গাটা আছে, রিজনটা আছে, সেটাকে কন্ট্রোল করতো, তাই পুরাণে এদের ভাকাতাকাসদের বলা হয় হচ্ছে ভিন্ধ্যাকাস। ওদের বলা হতো আন্ধ্রাস আর আন্ধ্রবংশাস সাতবাহানাসদের, আর পুরাণে এদেরকে বলা হয়, ভাকাতাকাসদের বলা হয় হচ্ছে ভিন্ধ্যাকাস। এরা হচ্ছে, এদের অরিজিনটা ছিল হচ্ছে ব্রাহ্মণ। গুপ্তাসদের অরিজিন কিন্তু ছিল বৈশ্য, আর এদের অরিজিন ছিল হচ্ছে ব্রাহ্মণ। এরা তো ব্রাহ্মণিক্যাল রিলিজিয়নকে আবার ফলো করতো, আর এরা যদিও এরা পেট্রোনাইজ করেছিল বুদ্ধিজমকে, কিন্তু এরা ব্রাহ্মণিক্যাল রিলিজিয়নের চিফলি ফলোয়ার্স ছিল। এই ভাকাতাকা রুলার্সরা কিন্তু গ্রেট পেট্রন ছিল অফ আর্ট অ্যান্ড লিটারেচার, আর এদের সময় আর্কিটেকচারও খুব ফ্লরিশ করেছিল। যে কিছু রক কাট বুদ্ধিস্ট কেভস পাওয়া যায়, যেটা হচ্ছে অজন্তা কেভস। কিছু বুদ্ধিস্ট বিহার আর চৈত্যগুলো তৈরি করা হয়েছিল এই অজন্তা কেভসের মধ্যে। সেগুলো কিন্তু বিলং টু দ্য রেন অফ ভাকাতাকা রুলার হরিসেন। এই হরিসেনের রুলের সময় অজন্তা কেভস কিন্তু কমিশনড হয়েছিল। এই বুদ্ধিস্ট বিহারগুলো অজন্তা কেভসে কমিশনড হয়েছিল। প্রেজেন্টলি এটা একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এই অজন্তা কেভসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। অজন্তা কেভস হয়েছিল হচ্ছে ওই হরিসেনের রুলের সময়। কিছু অজন্তা কেভসের যে কিছু বিহার আর চৈত্যগুলো ছিল সেগুলো হয়েছিল হচ্ছে হরিসেনের সময়। অজন্তা কেভ নাম্বার 16, 17 আর 19 এগুলো হচ্ছে মানে নোটেবল ফর দেয়ার বুদ্ধিস্ট আর্ট, যেখানে দেখানো হয়েছে মহাবিনিষ্ক্রমণটাকে, বুদ্ধার সময় যে মহাবিনিষ্ক্রমণ বা দ্য গ্রেট রিনাউন্সিয়েশন,
তো সেইটা ডিপিক্ট করা হয়েছে যে পেন্টিংয়ে, যে কেভ পেন্টিংয়ে, সেটা পাওয়া যায় অজন্তা কেভ নাম্বার 16, 17 অ্যান্ড 19-এ। অজন্তা কেভসটা যদি কোয়েশ্চেন আসে যে অজন্তা কেভসটা কোন এম্পায়ারের সময়, এক্সাম্পল অফ আর্কিটেকচার অফ উইচ ডাইনেস্টি, সেটা কিন্তু গুপ্তাসদের সময় অজন্তা কেভস কমিশন হয়েছিল। কিন্তু অজন্তা কেভসের মধ্যে কিছু কিছু কেভস আছে যেগুলো ওয়াকাতাকা রুলার এই হরিসেনের সময় কমিশন হয়েছিল, এবং যেগুলো বুদ্ধিস্ট মানে বুদ্ধিস্ট আর্ট অ্যান্ড পেন্টিংকে ডিপিক্ট করে। এছাড়াও হচ্ছে প্রবর সেন সেকেন্ড, এই প্রবর সেন সেকেন্ড ছিলেন, একটা বই লিখেছিলেন, উনি খুব ফেমাস একজন পোয়েট ছিলেন, যিনি লিখেছিলেন সেতুবন্ধ কাব্য। এই সেতুবন্ধ কাব্যটা কি, সেটা হচ্ছে মেনলি এই যে রাম লঙ্কায় গিয়ে একটা ব্রিজ তৈরি করে, যে সেতু তৈরি করে লঙ্কায় গিয়ে রাবণকে বধ করেছিলেন, সেটার যে স্টোরিটা সেটাই সেতুবন্ধ কাব্যতে ক্রনিকলড আছে। আর কিং সর্বসেন লিখেছিলেন হরিবিজয়। হরিবিজয় ওয়াজ রিটেন বাই সর্বসেন। তো মেনলি হচ্ছে এটা, যেহেতু আর্ট আর্কিটেকচার লিটারেচারের পেট্রন্স ছিলেন, একটা হচ্ছে অজন্তা কেভসের ওই 16, 17 আর 19, যেখানে বুদ্ধিস্ট কেভ পেন্টিংস পাওয়া যায় অফ মহাবিনিষ্ক্রমণ। আর হচ্ছে এই লিটারেচারের যে পেট্রন্স ছিলেন সেটা কোথেকে পাওয়া যায়, একটা হচ্ছে প্রবর সেন 2 সেতুবন্ধ কাব্য লিখেছিলেন, আর এই সর্বসেন লিখেছিলেন হরিবিজয়, এই দুটো টেক্সট। এছাড়াও হচ্ছে বৈদর্ভরীতি স্টাইল অফ রাইটিং, যেটা সংস্কৃতে ডেভেলপ করেছিল, সেটা হচ্ছে ওয়ান অফ দ্য ফিচার্স অফ দ্য রেন অফ দ্য ওয়াকাতাকাস। একটা সংস্কৃতের পার্টিকুলার স্টাইল অফ রাইটিং হচ্ছে বৈদর্ভরীতি, যেটা ডেভেলপ করেছিল ডিউরিং দেয়ার রেন। এরপরে এদের ডাইনাস্টিক যে ক্রোনোলজিটা আছে একটু দেখে নেব আমরা। তো ফার্স্ট যে রুলার এই ওয়াকাতাকাসদের রুলটাকে এস্টাবলিশ করেছিলেন, ফাউন্ডেড দ্য ওয়াকাতাকা এম্পায়ার, সেটা হচ্ছে বিন্ধ্যাশক্তি 1। বিন্ধ্যাশক্তি 1-এর টাইম পিরিয়ড হচ্ছে 250 থেকে 270 এডি। তো এই 250 থেকে 270 এডিটা মনে রাখতে হবে না, এই টাইম পিরিয়ডগুলো এখানে এই জন্যই প্রোভাইড করা হয়েছে যে এদের সাথে কোন রুলার, এদের সাথে কন্টেম্পোরারি ছিলেন কোন গুপ্তা রুলারের, সেটা যাতে ট্যালি করা সম্ভব হয়। ডেট মনে রাখার দরকার নেই, তবে কোন ওয়াকাতাকা রুলার কোন গুপ্তা রুলারের কন্টেম্পোরারি ছিলেন সেটা কিন্তু ইম্পর্ট্যান্ট। তো এই বিন্ধ্যাশক্তি 1 ওয়াজ দ্য ফাউন্ডার অফ দ্য ওয়াকাতাকা ডাইনেস্টি। ফাউন্ডার সবসময় ইম্পর্ট্যান্ট, এমসিকিউ আসে। ইনি ব্রাহ্মণিক্যাল রিচুয়ালসকে রিভাইভ করেছিলেন, ওই বেদিক স্যাক্রিফাইসগুলো করেছিলেন, অশ্বমেধার যেগুলো হয়, বাজপেয়ী রাজাসু, এইসব স্যাক্রিফাইসগুলো যেগুলো হয়, মেনলি ইনি রিভাইভ করেছিলেন ব্রাহ্মণিক্যাল রিলিজিয়নকে বাই পারফর্মিং বেদিক স্যাক্রিফাইস। এনার পরে যিনি সাকসেসর হন থ্রোনে, সেটা হচ্ছে প্রবর সেন। ইনি হচ্ছে প্রবর সেন ফার্স্ট, বা শুধু প্রবর সেন। ইনি 270 থেকে 330 এডিতে রুল করেছেন। তো ইনি সাকসিডেড হিজ ফাদার বিন্ধ্যাশক্তি 1, আর এনাকে বলা হয় রিয়েল ফাউন্ডার অফ দ্য ওয়াকাতাকা ডাইনেস্টি। তো এই প্রবর সেন 1 কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এনার পর থেকেই ওয়াকাতাকা ডাইনেস্টি দুভাগে ভাগ হয়েছে। সেই হিসেবে এনার রেনটা খুব ইম্পর্টেন্ট, আর ইনি খুব একজন গ্রেট রুলারও ছিলেন এই ডাইনেস্টি। এনাকে এই জন্য বলা হয় রিয়েল ফাউন্ডার অফ দ্য ওয়াকাতাকা ডাইনেস্টি। ইট ওয়াজ ফাউন্ডেড বাই বিন্ধ্যাশক্তি 1, however the real founder of the Vakataka dynasty was Pravar Sen 1. এই সময় ওয়াকাতাকা এম্পায়ার ক্যাপিটাল ছিল হচ্ছে কাঞ্চনাকা। কাঞ্চনাকা এইটা মনে রাখতে হবে, যেটা প্রবর সেন 1-এর সময় ক্যাপিটাল ছিল ওয়াকাতাকা এম্পায়ারের। ইনি ওই ডুয়াল পলিসি অফ কনকোয়েস্ট আর ম্যাট্রিমোনিয়াল অ্যালায়েন্স ফলো করতেন টু এক্সটেন্ড দ্য টেরিটোরিজ অফ হিজ কিংডম। আর এইভাবে এই দুটো ডুয়াল পলিসি ফলো করে ইনি কি কোন দুটো জায়গা অ্যাকোয়ার করেছিলেন, একটা হচ্ছে কোন জায়গাগুলো এনার আন্ডারে এসেছিলো, সেটা হচ্ছে বুন্দেলখান্ড থেকে হায়দ্রাবাদ অবধি যে পুরো রিজিয়নটা ছিল, নর্থ এক্সটেন্টটা হচ্ছে বুন্দেলখান্ড, রাজস্থানের বুন্দেলখান্ড, আর এখানে হচ্ছে হায়দ্রাবাদ, সাউথের হায়দ্রাবাদ হচ্ছে পুরোপুরি, এই মধ্যখানের এরিয়াটা পুরোপুরি ছিল আন্ডার দ্য রেন অফ প্রবর সেন 1। উনি অশ্বমেধ আর বাজপেয়ী স্যাক্রিফাইস করেছিলেন, অ্যান্ড হি ওয়াজ দ্য অনলি ওয়াকাতাকা কিং টু টেক দ্য লফটি টাইটেল অফ সম্রাট। ওয়াকাতাকাসরা কিন্তু গুপ্তাসদের মতো অত লফটি টাইটেলস নিত না, একরাট, সর্বরাজ্য চেতা, এইসব টাইটেলস কিন্তু ওয়াকাতাকা কিংসরা নিত না। ওরা খুব মডেস্ট টাইটেল নিত, মহারাজা এই টাইপের টাইটেলস নিত। কিন্তু এই প্রবর সেন 1
ইনি কিন্তু ফর দ্য ফার্স্ট টাইম একটা লফটি টাইটেল নিয়েছিলেন অফ সম্রাট। এটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট যে হু ওয়াজ দ্য অনলি ভাকাতাকা রুলার টু অ্যাডপ্ট দ্য টাইটেল অফ সম্রাট। ইনি মারা যাওয়ার পরে প্রবর্সেন ওয়ানের মৃত্যুর পর ভাকাতাকা এম্পায়ারটা দুভাগে ভাগ হয়ে গেছিল। একটা রুল করতো নন্দীবর্ধন থেকে আর দ্বিতীয়টা রুল করতো বৎসগুল্ম থেকে। এই বৎসগুল্ম এই দুটোকে দুটো ব্রাঞ্চ বলা হয়, যেহেতু একটা ফ্যামিলি ট্রি ভাগ হয়ে যাচ্ছে সেই হিসেবে দুটো ব্রাঞ্চেসে ভাগ হয়ে যাচ্ছে, সেহেতু দ্য নন্দীবর্ধন ব্রাঞ্চ আর একটা হচ্ছে দ্য বৎসগুল্ম ব্রাঞ্চ। তো এই নন্দীবর্ধন ব্রাঞ্চটাকে ফাউন্ডার হচ্ছে রুদ্রসেন ওয়ান, যিনি ছিলেন হচ্ছে গ্র্যান্ডসন অফ প্রবর্সেন ওয়ান। আর একটা হচ্ছে সেকেন্ড যে ব্রাঞ্চটা সেটা হচ্ছে বৎসগুল্ম ব্রাঞ্চ, যেটা ফাউন্ডার ছিলেন কিং সর্বসেন, যিনি হরি বিজয় লিখেছেন। তিনি ছিলেন হচ্ছে প্রবর্সেন ওয়ানের ছেলে। তো এই পুরো এরিয়াটাই মানে পোর্শনটাই যে পয়েন্টটাই বললাম এটাই এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট, যে কোন কোন দুটো ভাগে ডিভাইড হয়েছে নন্দীবর্ধন আর বৎসগুল্ম ব্রাঞ্চ, কার ডেথের পর ভাগ হয়েছে সেটা হচ্ছে প্রবর্সেন ওয়ানের ডেথের পর, আর দুটো ব্রাঞ্চ রেসপেক্টিভলি ফাউন্ডার্সগুলো ইম্পর্টেন্ট। তো ফার্স্ট আমরা দেখে নেবো নন্দীবর্ধন ব্রাঞ্চের সম্বন্ধে। তো নন্দীবর্ধন ব্রাঞ্চে ফার্স্ট যে ফাউন্ডার সেটা হচ্ছে রুদ্রসেন ওয়ান। উনি গৌতমীপুত্র বলে একজন আছেন, গৌতমীপুত্র ভাকাতাকার ছেলে ছিলেন। এই গৌতমীপুত্র আর ওই গৌতমীপুত্র সৎকারনি ডিফারেন্ট লোক। তো ইনি গৌতমীপুত্র ভাকাতাকার ছেলে ছিলেন, যিনি এই গৌতমীপুত্র মারা গেছিলেন ডিউরিং দ্য রেন অফ প্রবর্সেন ওয়ানই উনি মারা গেছিলেন। সেই জন্য প্রবর্সেন ওয়ানের ডেথের পরে জেনারেলি তো ছেলেরা সাকসিড করে, তো সেই হিসেবে যেহেতু উনি অলরেডি মারা গেছেন গৌতমীপুত্র, তো সেই হিসেবে প্রবর্সেন ওয়ানের ডেথের পরে ওনার গ্র্যান্ডসন বা গৌতমীপুত্রের ছেলে রুদ্রসেন ওয়ান সাকসিড করেন। আর হি ওয়াজ দ্য ফাউন্ডার অফ দ্য নন্দীবর্ধন ব্রাঞ্চ। এই নন্দীবর্ধন জায়গাটা কি? এই নন্দীবর্ধনটাই ওনার ক্যাপিটাল ছিল। তো এই নন্দীবর্ধন জায়গাটা প্রেজেন্ট ডে কোথায় পড়ে? মডার্ন নাগপুরটা হচ্ছে নন্দীবর্ধন ছিল তখনকার সময়। মডার্ন এরিয়াটা জানতে হবে, এমসিকিউ এর জন্য মডার্ন এরিয়া জানতে হবে, ক্যাপিটালটা তো অবভিয়াসলি নন্দীবর্ধনই ছিল, আর ফাউন্ডার জানতে হবে। তো এই রুদ্রসেন ওয়ানের টাইম পিরিয়ডটা হচ্ছে 340 থেকে 365, 340 টু 365 এডি। তো এই টাইম পিরিয়ডে যদি আমরা গুপ্তা ডাইনাস্টির সাথে ট্যালি করে দেখা যায়, তো হি ওয়াজ আ কন্টেম্পোরারি অফ সমুদ্রগুপ্তা। এরপরে এনার পরে আসে রুদ্রসেন ওয়ানের পরে আসে হচ্ছে পৃথ্বীসেন ওয়ান। তো পৃথ্বীসেন ওয়ান হচ্ছে 365 থেকে 391 এডিতে ছিলেন। আর ইনি একটা পলিটিক্যাল অ্যালায়েন্স করেছিলেন উইথ চন্দ্রগুপ্ত টু বা চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য। আর এই পলিটিক্যাল অ্যালায়েন্সটা করে এরা কাকে হারিয়েছিল? শাকা সাত্রাপস অফ মালওয়া আর কাথিয়াওয়াড়, যেটা আমরা গুপ্তাসদের সময়ও পড়েছি। উনি মালওয়াকে হারিয়েছিলেন উইথ দ্য হেল্প অফ দ্য ভাকাতাকাস। তো এই পৃথ্বীসেন ওয়ানের হেল্প নিয়ে সবসময় ভাকাতাকাস আর গুপ্তাসরা অ্যালি হিসেবে মানে হিস্ট্রিতে অ্যালি হিসেবেই ছিল, তারা কোনোদিন একে অপরকে আক্রমণ কিন্তু করেনি। তো এই যে পলিটিক্যাল অ্যালায়েন্স ইনফরমেশনটা থেকে আমরা কি জানতে পারছি? যে চন্দ্রগুপ্ত টু ওয়াজ আ কন্টেম্পোরারি অফ পৃথ্বীসেন ওয়ান। এবং পৃথ্বীসেন ওয়ানের যে ছেলে রুদ্রসেনা টু, তার সঙ্গে ওই চন্দ্রগুপ্ত টু এর মেয়ে প্রভাবতী গুপ্তার বিয়ে হয়েছিল। পৃথ্বীসেন ওয়ান আর তার বাবা রুদ্রসেন ওয়ানও কিন্তু দেবার ফলোয়ার্স অফ ভাকাতাকা রুলার্সরা মেনলি কিন্তু শৈভিজমের ফলোয়ার্সরা ছিল। এই নর্থ ইন্ডিয়াতে গুপ্তাসরা বৈষ্ণবিজম ফলো করতো বা ভগবতিজম ফলো করতো, আর সাদার্ন ইন্ডিয়াতে ভাকাতাকাসরা কিন্তু শৈভিজমের মোস্ট অফ দ্য রুলার্স ওয়ার ফলোয়ার্স অফ শৈভিজম। তো পৃথ্বীসেন ওয়ান আর তার ফাদার রুদ্রসেন ওয়ান বোথ ওয়ার ফলোয়ার্স অফ শৈভিজম। তো এই এনার পরে পৃথ্বীসেন ওয়ানের পরে রুদ্রসেনা টু, যিনি বিয়ে করেছিলেন প্রভাবতী গুপ্তাকে, উনি থ্রোনে আসেন। উনি মাত্র 5 বছর রুল করেছিলেন, ফ্রম 390 টু 395 এডি। 5 বছর পরে উনি প্রিম্যাচিওরলি মারা যান এবং ওনার যে কুইন ছিলেন প্রভাবতী গুপ্ত, ডটার অফ চন্দ্রগুপ্ত টু, উনি রিজেন্ট কুইন হিসেবে ওনার দুজনের যে ছেলে ছিল, মানে রুদ্রসেন টু আর প্রভাবতী গুপ্তের যে ছেলেরা ছিল, 3টে ছেলে ছিল, তাদের হয়ে উনি রিজেন্ট কুইন হিসেবে ওদের বিহাফে রুল করতে শুরু করেন থ্রোনে। ছেলেরা ছিল, কে ছেলে ছিল ওনাদের? দিবাকর সেন, দামোদর সেন আর প্রবর সেন। তো এই প্রবর সেন পরে প্রবর সেন টু হিসেবে ফেমাস হন। তো ইনি আর একজন ইম্পর্টেন্ট রুলার ছিলেন এই ডাইনাস্টির।
ইনি সাকসিড করেন রুদ্রসেনা 2 এর পরে। যখন এই রিজেন্ট কুইনের রেন শেষ হয়ে যায়, প্রভাবতী গুপ্তার রেন শেষ হয়ে যায়, যখন এই প্রভার সেন কামিং অফ এজ যেটা বলে সেটা হয়ে যায়, তো সেটার পরে উনি থ্রোনে আসেন, সাকসিড করেন রুদ্রসেনা 2-কে। প্রভাবতী গুপ্ত ওনার মা আর কি, প্রভাবতী গুপ্ত ওনার রেনের শেষের দিকে মারা যান, প্রভার সেন 2 এর রেনের শেষের দিকে মারা যান। এনার টাইম পিরিয়ডটা হচ্ছে 395 থেকে 440 AD। তো এনার রুলটা এই জন্যই ইম্পর্টেন্ট যে লার্জেস্ট নাম্বার অফ ওয়াকাতাকা ইনস্ক্রিপশনস ইস্যু করা হয়েছিল এই এর রেনের সময়, প্রভার সেন 2 এর রেনের সময়। আর এনার ক্যাপিটাল ছিল এই প্রভার সেন নামটা থেকেই বোঝা যাচ্ছে যে এনার যে ক্যাপিটাল, যে প্রভারপুরা যে ক্যাপিটালটা ছিল ইনি ফাউন্ড করেছিলেন। তো প্রভার সেন ফাউন্ডেড দ্য নিউ ক্যাপিটাল প্রভারপুরা, যেটা হচ্ছে কোথায় মডার্ন ডে কোথায় পড়ছে, ওয়ার্ধা ডিস্ট্রিক্টে পড়ছে। তো আর্লিয়ার এদের ক্যাপিটাল ছিল নন্দীবর্ধন, যেটা মডার্ন ডে নাগপুর। আর নেক্সট এই প্রভার সেন 2 এর সময় নিউ ক্যাপিটাল হয় হচ্ছে প্রভারপুরা, আফটার দ্য নেম অফ দ্য কিং, উইচ ইজ ইন মডার্ন ডে ওয়ার্ধা ডিস্ট্রিক্ট। খুব ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে লার্জেস্ট নাম্বার অফ ওয়াকাতাকা ইনস্ক্রিপশনস ইস্যুড ডিউরিং দ্য রেন অফ প্রভার সেন 2। এটা কিন্তু এমসিকিউতে ইম্পর্টেন্ট। ইনিও ম্যাট্রিমোনিয়াল অ্যালায়েন্স করেছিলেন কাদের সাথে, মাইসোরের কাদম্বা ডাইনেস্টির সাথে করেছিলেন, ছেলের বিয়ে দিয়েছিলেন, যার সাথে নরেন্দ্র সেন এনার ছেলে ছিল, এনার বিয়ে দিয়েছিলেন কাদম্বা প্রিন্সেসের সাথে, এনার বিয়ে দিয়েছিলেন। হি ওয়াজ দ্য অথর অফ সেতুবন্ধ কাব্য বা রাবণ বাহ। এই রাবণ বাহ বা রাবণ বধ, যেটা এই দুটো নামই কিন্তু সেতুবন্ধ কাব্য আর রাবণ বাহ দুটো নামই কিন্তু ডিনোটস দ্য সেম টেক্সট। এটা প্রাকৃতে লেখা হয়েছিল, আর এটা ডিসক্রাইব করো এই লর্ড রামের যে জার্নিটা ছিল লঙ্কায় গিয়ে রাবণকে হারানোর, সে পুরো জার্নিটাকে ক্রনিকল করে। এরপর এনার ছেলে থ্রোনে আসেন নরেন্দ্র সেন। নরেন্দ্র সেন হচ্ছে 440 থেকে 460 AD-তে থ্রোনে ছিলেন। এনার রেনের মেন খুব একটা কিছু ইম্পর্টেন্ট নেই, যে মেন একটা পয়েন্ট হচ্ছে যে এনার রেনের সময় নালা কিং, নালা ডাইনেস্টির কিং ভাবাদত্তা বর্মন, এই ভাবাদত্তা বর্মনের সঙ্গে কনফ্লিক্ট শুরু হয়ে যায়, এবং ফিউচারেও আমরা দেখব যে সাবসিকুয়েন্ট যে রুলার্সরা আসে তাদের সঙ্গে কিন্তু এই নালা কিংসদের একটা কনফ্লিক্ট লেগেই থাকে। নরেন্দ্র সেনের সময় নালা কিং ভাবাদত্তা বর্মন ফার্স্ট টাইম কনফ্লিক্টে এঙ্গেজ হয়। নরেন্দ্র সেনের পরে আসে হচ্ছে পৃথ্বী সেন 2 from 460 to 480 AD. He was the last known ruler of the Nandivardhan branch of the Vakataka dynasty. The last known ruler of Nandivardhan branch হচ্ছে এই পৃথ্বী সেন 2, যেটা মনে রাখতে হবে। এই দুটো ব্রাঞ্চেরই লাস্ট নোন রুলারের নাম মনে রাখতে হবে, দুটো ব্রাঞ্চেরই ইম্পর্টেন্ট রুলার মনে রাখতে হবে, আর দুটো ব্রাঞ্চেরই ফাউন্ডিং রুলার মনে রাখতে হবে। এখানে ফাউন্ডিং রুলার হচ্ছে রুদ্রসেন 1, আর ওখানের ফাউন্ডিং রুলার হচ্ছে বৎসগুল্ম ব্রাঞ্চের ফাউন্ডিং রুলার হচ্ছে সর্বসেন। এই পৃথ্বী সেন 2 এর সময় হরিসেন, বৎসগুল্ম ব্রাঞ্চের যে গ্রেটেস্ট রুলার ছিলেন হরিসেন, ইনি 3 বার ইনভেট করেন এই নন্দীবর্ধন ব্রাঞ্চের যে কিংডমটা ছিল সেখানে তিনি 3 বার ইনভেট করেন, এবং নালা কিং ভাবাদত্ত বর্মন, যিনি ওনার ফাদার নরেন্দ্র সেনের সময়ও ইনভেট করেছিলেন, উনি ওনার ছেলেন পৃথ্বী সেন 2 এর সময়ও কিন্তু ভাবাদত্ত বর্মন ইনভেট করেন। তো এই পৃথ্বী সেন 2 এর রেনের দুটো ফিচার মেন ইম্পর্টেন্ট হচ্ছে যে লাস্ট নোন রুলার অফ দ্য নন্দীবর্ধন ব্রাঞ্চ অফ দ্য ভাকাতাকা, আর একটা হচ্ছে যে হরিসেন আর নালা কিং ভাবাদত্ত বর্মন দুজনেই কিন্তু এনার সময় ইনভেট করেছিলেন। তো এই দুটো ফিচার খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে লাস্ট নোন রুলার, আর একটা হচ্ছে এই হরিসেন আর নালা কিং ভাবাদত্ত বর্মন এই সময় ইনভেট করেছিলেন। এবার এই পৃথ্বী সেন 2 এর পরে হরিসেন তো 3 বার ইনভেট করেছিলেন কিংডমকে, তো পৃথ্বী সেন 2 এর ডেথের পরে এই হরিসেন কিন্তু এই বৎসগুল্ম ব্রাঞ্চ আর নন্দীবর্ধন ব্রাঞ্চকে ইউনাইট করে। তো এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট যে উইচ ভাকাতাকা রুলার ইউনাইটেড দ্য 2 ব্রাঞ্চেস অফ দ্য ডাইনেস্টি, সেটা হচ্ছে হরিসেন অফ দ্য বৎসগুল্ম ব্রাঞ্চ ইউনাইটেড দ্য 2 ব্রাঞ্চেস অফ দ্য ভাকাতাকা ডাইনেস্টি। তো এই বৎসগুল্ম ব্রাঞ্চটা সম্বন্ধে এবার আমরা জেনে নেব। এদের ক্যাপিটাল ছিল বৎসগুল্মতে, যেটা হচ্ছে মডার্ন ডে ওয়াসিম ইন মহারাষ্ট্র।
ক্যাপিটালটা ইম্পর্টেন্ট, আর মডার্ন ডে কোথায় সেই এরিয়াটা পড়ে সেটা ইম্পর্টেন্ট। এই ভাৎসাগুল্ম ব্রাঞ্চটাকে ফাউন্ড করেছিলেন হচ্ছে সর্বসেন। সর্বসেন ওয়াজ দ্য রোট আ বুক কল্ড হরিবিজয় ইন প্রাকৃত। হি ওয়াজ দ্য সান অফ এ প্রবর্সেন ওয়ান। ইনি ফার্স্ট ফাউন্ড করেছিলেন এই ভাৎসাগুল্ম ব্রাঞ্চকে। ইনি একটা টাইটেল নিয়েছিলেন ধর্ম মহারাজ। তো প্রবর্সেন ওয়ান যে টাইটেলটা নিয়েছিলেন সেটা হচ্ছে সম্রাট, আর ওনার ছেলে সর্বসেন ওয়ান হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ দ্য ভাৎসাগুল্ম ব্রাঞ্চ, উনি টাইটেল নিয়েছিলেন হচ্ছে ধর্ম মহারাজ। তিনটেই ফিচার, একটা হচ্ছে ফাউন্ডার অফ ভাৎসাগুল্ম ব্রাঞ্চ, ধর্ম মহারাজ টাইটেল নিয়েছিলেন, আর হচ্ছে অথর অফ হরিবিজয় ইন প্রাকৃত। সেটা থেকে বোঝাচ্ছি হি ওয়াজ আ পেট্রন অফ আর্ট অ্যান্ড লিটারেচার। এরপরে আসে হচ্ছে বিন্ধ্যাশক্তি টু, বা এনাকে বলা হয় একটা নামেও জানা হয়, সেটা হচ্ছে বিন্ধ্যাসেন। বিন্ধ্যাসেন বা বিন্ধ্যাশক্তি টু দুটোই কিন্তু ডিনোট করছে দ্য সেম কিংকে। তো ইনি যে নতুন একটা রিজিয়ন ভাকাতাকা এম্পায়ারের ফোল্ডে নিয়ে এলেন সেটা হচ্ছে মারাথওয়াদা রিজিয়ন। আগে ছিল বিদর্ভ, এবার এলো মারাথওয়াদা রিজিয়ন অফ মহারাষ্ট্র, প্রেজেন্টে মহারাষ্ট্র। সেটাও কিন্তু হচ্ছে was included in the Vakataka Empire during his reign. In a time period, সর্বসেনের টাইম পিরিয়ডটা দেখে নেবো। আচ্ছা, কন্টেম্পোরারি যখন আমরা পড়ছি, এক তো গুপ্তাসদের সঙ্গে ট্যালি করে দেখতে হবে যে কোন গুপ্তা রুলারের সাথে কোন ভাকাতাকা রুলার কন্টেম্পোরারি। আবার এই যে ভাকাতাকাদের দুটো ব্রাঞ্চ আছে, নন্দীবর্ধন আর ভাৎসাগুল্ম ব্রাঞ্চ, এদের মধ্যে আবার কোন কোন রুলারদের টাইম পিরিয়ডটা ট্যালি করছে বা কে কার কন্টেম্পোরারি, সেটাও একটু দেখে রাখলে এখন যেভাবে স্ট্যান্ডার্ড রেস করা হচ্ছে আর কোয়েশ্চেনের টাফ করে দেওয়া হচ্ছে, তো সেই বেসিসে এটাও জেনে রাখলে একটু এক্সট্রা ইনফরমেশনটা বেটার। তো এই সর্বসেনের টাইম পিরিয়ডটা মেনশন করা হয়নি, 330 থেকে 355, 330 টু 355 এডিতে ইনি রুল করেছেন। এবং এর সাথে নন্দীবর্ধন ব্রাঞ্চের কে কন্টেম্পোরারি ছিল সেটা একটু টাইম পিরিয়ড ওয়াইজ ট্যালি করে একটা টেবিল ওয়াইজ লিখে নিলে সুবিধা হবে। তো নেক্সট এসেছে হচ্ছে বিন্ধ্যাশক্তি টু বা বিন্ধ্যাসেন। তো এনার টাইম পিরিয়ড ছিল 355 থেকে 480। ইনি মারাথওয়াদা রিজিয়নটাকে ইনক্লুড করেছিলেন। এছাড়া ইনি কদম্ব ডাইনেস্টি অফ বানাবাসীদের যে কদম্ব ব্রাঞ্চটা ছিল, কদম্বাসদের যে ব্রাঞ্চটা বানাবাসীতে ছিল, সেটাকেও ইনি হারিয়েছিলেন। আর হারানোর পর কোন এরিয়াটা এনার কন্ট্রোলে এসেছিল, মডার্ন ডে যে কর্ণাটকার যে রিজিয়নটা, মানে তখনকার দিনে এটার নাম ছিল কুন্তল, বা যেটা হচ্ছে মডার্ন ডে কর্ণাটক এখন, সেই রিজিয়নটা ইনি নিজের আন্ডারে এনেছিলেন, মানে ভাকাতাকাসদের আন্ডারে এনেছিলেন। এক মারাথওয়াদা, এক হচ্ছে কুন্তল, উইচ ইজ মডার্ন ডে কর্ণাটক। হি ওয়াজ সাকসিডেড বাই হিজ সন প্রবর্সেন টু। এবার এই বিন্ধ্যাশক্তির পরে আবার একজন প্রবর্সেন টু আছে। এবার এই প্রবর্সেন টু আর একজন যে প্রবর্সেন টু আমরা অলরেডি নন্দীবর্ধন ব্রাঞ্চে দেখেছি, এটা কিন্তু আলাদা আলাদা লোক। এদের নাম অনেক সময় সিমিলার নিতেন এরা টাইটেলসগুলো, কিন্তু এই প্রবর্সেন টু সেই হিসেবে খুব একটা ইম্পর্টেন্ট নয়, জাস্ট নামটা মেনশন করা আছে। প্রবর্সেন টু এর অ্যাচিভমেন্টস বলতে ভাকাতাকা ডাইনেস্টির যে রুলারের কথা মিন করা হবে বা কোয়েশ্চেন যেখান থেকে আসবে, সেটা কিন্তু এই নন্দীবর্ধন ব্রাঞ্চের যে প্রবর্সেন টু আছে, যার মাদার ছিল প্রভাবতী গুপ্তা আর ফাদার ছিল রুদ্রসেন টু, সেই কিন্তু ইম্পর্টেন্ট, যার সময় লার্জেস্ট নাম্বার অফ ভাকাতাকা ইনস্ক্রিপশনস ইস্যুড হয়েছিল। আর নিউ ক্যাপিটাল হয়েছিল প্রভাতপুরাতে। তো এই বিন্ধ্যাশক্তির পরে আসে হচ্ছে প্রবর্সেন টু, হু ইজ নট ইম্পর্টেন্ট। ইনি 15 বছর রুল করেন। আর তারপরে আসে হচ্ছে দেবসেন। মেনলি ক্রোনোলজিটা বোঝাবার জন্য এই নামগুলো এখানে ইনক্লুড করা হয়েছে, বাট আদারওয়াইজ এগুলো কিন্তু ইম্পর্টেন্ট নয়। প্রবর্সেন টু ইম্পর্টেন্ট নয়, দেবসেন টুও ইম্পর্টেন্ট নয়। দেবসেন টু খুব ইনকম্পিটেন্ট একটা প্লেজার সিকিং রুলার ছিলেন, এবং এনার সময় ইনি এই সব মানে সব যত রাজ্যের এই যত এক্সট্রা অ্যাক্টিভিটিসগুলো আছে এটাতেই বিজি থাকতেন। ভ্যারাস কিংডমটাকে ল অ্যান্ড অর্ডার অ্যাডমিনিস্টার করতেন ওনার মিনিস্টার হস্তিভোজ। এই হস্তিভোজই ইম্পর্টেন্ট। দেবসেন টু এর যত না ইম্পর্টেন্ট, হস্তিভোজ ইম্পর্টেন্ট। কিন্তু জেনে রাখা ভালো যে হস্তিভোজ ওয়াজ দ্য মিনিস্টার ইন দ্য কোর্ট অফ ভাকাতাকা রুলার দেবসেন। আর দেবসেনের পরে আসে হচ্ছে হরিসেন। হরিসেন হচ্ছে সব থেকে গ্রেটেস্ট রুলার অফ দ্য ভাৎসাগুল্ম ব্রাঞ্চ। বিন্ধ্যাশক্তি টু বা বিন্ধ্যাসেন, তারপর আসে প্রবর্সেন টু, হু ইজ নট অ্যাট অল ইম্পর্টেন্ট। আর তারপর আসে যে দেবাসেনা, যার মিনিস্টার হস্তিভোজ পুরোপুরি কন্ট্রোল করতেন, অ্যাডমিনিস্টার করতেন, অ্যান্ড হি ওয়াজ অ্যান এবল মিনিস্টার। আর তারপরে দেবাসেনার পরে আসা হচ্ছে হরিসেন, হু ওয়াজ দ্য গ্রেটেস্ট রুলার অফ দ্য ভাৎসাগুল্ম ব্রাঞ্চ।
হরিসনের টাইম পিরিয়ড হচ্ছে 475 to 500 AD। ইনি হচ্ছে গ্রেটেস্ট রুলার প্লাস লাস্ট নোন রুলার অফ দ্য ভাতসাগুল্মা ব্রাঞ্চ। ইনি ইউনাইট করেছিলেন ওই পৃথ্বী সেন টু এর রেনের পরে, ইনি মারা যাওয়ার পরে ইনি ওই দুটো ব্রাঞ্চকে ইউনাইট করেছিলেন, ভাকাতাকাসদের, নন্দীবর্ধন আর ভাতসাগুল্মাকে ইউনাইট করেছিলেন। এনার সময় এম্পায়ারের এক্সটেন্টটা সব থেকে ম্যাক্সিমাম ছিল। ইনি কলিঙ্গা, কোশালা, অবন্তী, কোঙ্কণ আর আন্ধ্রা রিজিয়নগুলোকেও ভাকাতাকা ফোল্ডের আন্ডারে নিয়ে এসেছিলেন। মানে এক্সটেন্ট অফ দ্য যেই গ্রেটেস্ট রুলার হবে তার মানেই ইটস ন্যাচারাল যে তার এক্সটেন্ট অফ দ্য এম্পায়ার ওয়াজ গ্রেটেস্ট ডিউরিং দ্য রেন অফ দ্যাট পার্টিকুলার রুলার। অজন্তা কেভসের যে ওই 16, 17 আর 19 যেখানে মহাবিনিষ্ক্রমণ পেন্টিংটা আছে সেটা, আর থালনের কপার প্লেট ইনস্ক্রিপশনটা এনার রেনের সময়কার, এনার রেনে বিলং করে। এনার যে মিনিস্টার ছিল বরাহদেব, ইনিও ইম্পর্টেন্ট। ইনি আবার ছিলেন হচ্ছে দেবাসেনের যে মিনিস্টার ছিল হস্তিবোস, তার ছেলে। তো এই যে যখন আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার পড়বো তখন আমরা দেখব যে কিংশিপ তো হেরিডিটারি ছিলই সবসময়, কিন্তু এই পজিশন অফ দ্য মিনিস্টার্স বা এই যে বিউরোক্রেটিক যে অফিসিয়ালসগুলো ছিল তারাও কিন্তু তাদের অফিসগুলোও কিন্তু দেখা যাচ্ছে যে হেরিডিটারি হয়ে গেছিলো গুপ্তাসদের সময়ও ছিল, প্লাস এই ভাকাতাকাসদের সময়ও কিন্তু অফিসেস অফ দ্য বিউরোক্রেটিক অফিসিয়ালস ওয়ার হেরিডিটারি, যে কারণে পরে পরে দেখা যাবে এটা একটা ওয়ান অফ দ্য রিজনস অফ দ্য ডিক্লাইন ধরে নেওয়া হয়। কারণ এভাবে কি হয় যে ব্রিডিং অফ করাপশনে এটা বেশি মানে সুবিধে করে দেয়, যেহেতু তাদের ওয়ার্থ প্রুফ করতে হতো না, তাদেরকে বাকি আরও 10 জনের সাথে তাদের ক্যাপাবিলিটি বা মেরিটের বেসিসে তাদের চাকরি হতো না, তাদের চাকরি হতো জাস্ট অন দ্য বেসিস অফ তাদের বাবা ছিল এই চাকরিতে, তারাও এই চাকরিতে ঢুকে গেছে এইভাবে। তো এই হস্তিভোজ যে মিনিস্টার ছিলেন উনি যদিও খুব এবল মিনিস্টার ছিলেন দেবাসেনের, আর ওনার পরে এই বরাহদেবও খুব এবল মিনিস্টার ছিল হরিসেনের, কিন্তু সাবসিকুয়েন্ট যে মিনিস্টার্সরা আসে আমরা দেখব যে এই মিনিস্টারশিপটা হয়ে যায় হেরিডিটারি, যেটা একটা ড্রব্যাক ছিল এই সময়কার। তো এই মিনিস্টার বরাহদেব কার কোর্টে ছিলেন? হরিসেনের কোর্টে ছিলেন। এতে হরিসেনের মারা যাওয়ার পরে ওনার শেষে ভাকাতাকা এম্পায়ারটা ডিসইন্টিগ্রেট করে যায়। লেটার ভাকাতাকাসদের ব্যাপারে আর সেরকম জানা যায় না, ইনি লাস্ট নোন রুলার ছিলেন। আস্তে আস্তে লেটার ভাকাতাকা এম্পায়ারটা পুরোপুরি ডিসইন্টিগ্রেট করে যায়। তাদের জায়গায় কারা কারা সাপ্ল্যান্ট করে আসে সেটা হচ্ছে কাদম্বাসরা নিয়ে নেয় তাদের কিছু টেরিটরি নিয়ে নেয় কালাচোরিস, আর নালা আর যশোধর্মন অফ মালওয়া। নালা কিং ভাবাদত্তবর্মন তো প্রচুরবার ইনভেডও করেছিলেন। তো কাদম্বাস, কালাচুরিস, নালা আর যশোধর্মন অফ মালওয়ার মধ্যে এদের এই ভাকাতাকা টেরিটরিজগুলোকে ডিভাইড করে নেয় তারা। তো পোস্ট ভাকাতাকা ডাইনেস্টিসদের মানে পোস্ট ভাকাতাকা যে রুলার্সগুলো এসেছিল তাদের মধ্যে এই নামগুলো ইম্পর্টেন্ট। এই হরিসেনের কোন গুপ্তা রুলার কন্টেম্পোরারি ছিল, আর কোন নন্দীবর্ধন ব্রাঞ্চের কন্টেম্পোরারি? তো পৃথ্বী সেনই ছিল, উনি তো পৃথ্বী সেন 2 ছিলেন, ওনার সময় তো উনি মানে থ্রাইস ইনভেড করেছিলেন ওনার কিংডম, তো সেটা পৃথ্বী সেন 2 এর সময় বোঝা যাচ্ছে। কিন্তু কোন গুপ্তা রুলার ইনভেড করেছিল এটা ট্যালি করতে হবে গুপ্তা এজের এটা দেখে, লিনিয়েজটা দেখে। এরপরে দেখবো আমরা লাইফ অ্যান্ড টাইমস কীরকম ছিল গুপ্তাজ আর ভাকাতাকাসদের আন্ডারে। এই সময়কার অ্যাডমিনিস্ট্রেশন, রিলিজিয়ন, ইকোনমি, সোসাইটি কীরকম ছিল। তো ফার্স্ট হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচারটা আমরা দেখে নেব। কিং হচ্ছে হেড অফ অ্যাডমিনিস্ট্রেশন। গুপ্তা কিংসরা খুব লফটি টাইটেলস নিত, মহারাজাধিরাজ, পরমেশ্বর, পরম ভগবত, এরকম টাইপের অনেক লফটি টাইটেলস নিত। ভাকাতাকাসরা অত লফটি টাইটেলস নিত না, এক্সেপ্ট একটা সম্রাট টাইটেল নিয়েছিলেন প্রভারসেন 1। কিংশিপ হেরিডিটারি ছিল, কিন্তু প্রাইমোজেনিচার ছিল না, প্র্যাকটিস অফ প্রাইমোজেনিচার ছিল না। প্রাইমোজেনিচার প্র্যাকটিসটা কি, যে সবসময় যে বড় ছেলে এল্ডেস্ট সান রাজা হবে, এই প্র্যাকটিসটা কিন্তু ফলো করা হতো না গুপ্তা টাইমসে বা ভাকাতাকা টাইমসে। অনেক সময় দেখা গেছে একটা স্ট্রাগল ফর সাকসেশন হয়েছে এবং মানে সামওয়ান আদার দ্যান দ্য এল্ডেস্ট সান বিকেম দ্য কিং। তো although kingship was hereditary, practice of primogeniture was not present.
তো এই প্রাইমোজেনিচার জিনিসটা কি, প্রাইমোজেনিচার টার্মটা দিয়েই তো দিয়ে দেবে, তখন তার এক্সপ্লেনেশন দেবে না যে প্রাইমোজেনিচার মানেটা কি। তো এই প্রাইমোজেনিচার টার্মটা মানে কি সেটা জেনে রাখা দরকার। গুপ্তা অ্যাডমিনিস্ট্রেশন আনলাইক দ্য মৌর্যাস কিন্তু খুব হাইলি ডিসেন্ট্রালাইজড ছিল আর কোয়াসি ফেডারেল ইন নেচার ছিল। এই দুটো হচ্ছে চিফ ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য গুপ্তা অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার। হিউজ টেরিটরিজ এদের আন্ডারে ছিল, এরা সেই জায়গাটাকে কঙ্কার করার পর সাবঅর্ডিনেট রুলার্সদের দিয়ে দিত, যারা দে ফাংশনড অ্যাজ ফিউডাল লর্ডস হু পেড আ ট্রিবিউট টু দ্য ইম্পেরিয়াল রুলার। এই ফিউডেটারিজগুলো নিজেরাই নিজেদের এরিয়া মানে ল অ্যান্ড অর্ডার মেনটেন করার ওপর গুপ্তা রুলার্সরা কিন্তু কোনো রুলস ইস্যু করতো না, এরা পুরোপুরি সেলফ গভর্নিং ছিল। শুধু এদেরকে একটা ট্রিবিউট দিতে হতো টু দ্য ইম্পেরিয়াল রুলার। আস্তে আস্তে এরা কী হলো যে এরা ইম্পেরিয়াল যে রুলার ছিল তাদের থেকে লেটার গুপ্তাসদের সময় থেকে দেখা গেল যে এরা খুব বেশি পাওয়ারফুল হয়ে গেল এবং এদের গুপ্তা রুলারদেরকে ওভারথ্রো করে নিজেদের ইন্ডিপেন্ডেন্স ডিক্লেয়ার করলো। গুপ্তাসদের সময় থেকেই এরা ছোটোখাটো টাইটেলস নিত, যেমন রাজা মহারাজা, এই টাইটেলসগুলো এই ফিউডাল লর্ডসগুলো নিতে শুরু করেছিল। দ্য প্র্যাকটিস অফ অ্যাপয়েন্টিং ক্রাউন প্রিন্স, এইটা কিন্তু ফর দ্য ফার্স্ট টাইম কেম ইন টু প্রমিনেন্স ডিউরিং দ্য টাইম অফ দ্য গুপ্তাস। এই ক্রাউন প্রিন্সগুলোকে কী করা হতো, আগে আগে কিন্তু এই ক্রাউন প্রিন্স যে সাকসিড করতো কিন্তু এই গুপ্তাসদের সময় থেকে দেখা গেল যে অফিসিয়ালি একটা ক্রাউন প্রিন্স অ্যাপয়েন্ট করা হতো, যে অনেক সময় দেখা যেত যে একটা ভাইসরয় হিসেবে ফাংশন করতো, একটা পার্টিকুলার প্রভিন্স তাকে দিয়ে দেওয়া হতো এবং সেই প্রভিন্সের ভাইসরয় হিসেবে তারা ফাংশন করতো। গুপ্তাসদের সময় যে ইম্পর্টেন্ট অফিসিয়ালসরা ছিল সেটা হচ্ছে তাদেরকে বলা হতো কুমার আমাত্যা। এই কুমার আমাত্যারা যে অফিসটা হোল্ড করতো সেটাকে বলা হতো অধিকর্ণ। এই টার্মসগুলো খুব ইম্পর্টেন্ট এমসিকিউ পারপাসের জন্য। কুমার আমাত্যা মানে হচ্ছে সর্ট অফ লাইক প্রেজেন্ট ডে সিভিল সার্ভেন্টসদের মতো হচ্ছে কুমার আমাত্যা। এই কুমার আমাত্যাসরা যে অফিসটাকে হোল্ড করতো সেটা হচ্ছে অধিকর্ণ, এবং এই কুমার আমাত্যাসদের যে কেডারটা ছিল এখান থেকেই কিন্তু বাকি যে অফিসিয়ালস অফ দ্য কিংডমরা অ্যাপয়েন্ট হতো, যেমন মন্ত্রী, সেনাপতি, মহাদণ্ডনায়ক, সন্ধি বিগ্রহিকা, এরা কিন্তু অ্যাপয়েন্ট হতো ফ্রম দিস ব্যাচ অফ কুমার আমাত্যাস। এদেরকে কিং ডাইরেক্টলি অ্যাপয়েন্ট করতো আর এদেরকে ক্যাশে পেমেন্ট করা হতো। গুপ্তা কিংসকে যে যারা গুপ্তা রুলার্সদেরকে অ্যাসিস্ট করতো তারা হচ্ছে একটা কাউন্সিল অফ মিনিস্টার্স, যাদেরকে বলা হতো মন্ত্রী পরিষদ বা মন্ত্রিমণ্ডলম। এই মন্ত্রী পরিষদ বা মন্ত্রিমণ্ডলমের ব্যাপারে কোথায় মেনশন করা হয়েছে, আলাহাবাদ পিলার ইনস্ক্রিপশনে মেনশন করা হয়েছে যে এরা একটা কাউন্সিল অফ মিনিস্টার্স ছিল যারা কিংকে অ্যাডভাইস করতো ফর স্মুথ রানিং অফ দ্য কিংডম। অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্ট, এই পয়েন্ট আমরা আগেও একবার ডিসকাস করেছি যে অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্ট কিন্তু গুপ্তাসদের সময় আর ভাকাতাকাসদের সময়ও হেরিডিটারি ছিল। আর অনেক সময় দেখা যেত যে নাম্বার অফ অফিসার্স ওয়ার কম্বাইন্ড ইন দ্য হ্যান্ডস অফ দ্য সেম পারসন। যেমন হরিসেন, উনি বোধ মহাদণ্ডনায়ক ছিলেন বা হি ফাংশন এজ দ্য চিফ জুডিশিয়াল অফিসার অ্যাজ ওয়েল অ্যাজ সন্ধি বিগ্রহিকা বা দ্য মিনিস্টার ফর ওয়ার অ্যান্ড পিস। তো এই দুটো অফিসে কিন্তু হরিসেন হ্যান্ডেল করতেন অ্যাজ ওয়েল অ্যাজ হি ওয়াজ দ্য কোর্ট পোয়েট। হরিসেন নিজেও ছিলেন হচ্ছে মহাদণ্ডনায়ক ধ্রুববতীর ছেলে। তো ওনার বাবা ছিলেন মহাদণ্ডনায়ক, উনি নিজেও ছিলেন মহাদণ্ডনায়ক। তাহলে এই যে হেরিডিটারি অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্ট, এইটা কিন্তু গুপ্তাসরা ফলো করতো, এটা থেকে এই এভিডেন্সটা থেকে বোঝা যাচ্ছে। আবার ভাকাতাকাসদের সময় যে হস্তিবোধ ছিলেন দেবসেনার যে মিনিস্টার, ওনার ছেলে বরাহদেব, উনিও ছিলেন হরিসেনের মিনিস্টার। তো এই হেরিডিটারি অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্টটা কিন্তু ভাকাতাকাসরাও ফলো করতেন। গুপ্তা এম্পায়ারের যে পলিটিক্যাল ডিভিশনসগুলো ছিল, মানে পলিটিক্যাল না অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশনসগুলো ছিল, সেগুলো খুব ইম্পর্টেন্ট নাম টার্মসগুলো মনে রাখা। তো যে পুরো এম্পায়ারকে ডিফারেন্ট প্রভিন্সে যে ভাগে ভাগ করা হয়েছিল ডিফারেন্ট প্রভিন্সেসে, সেই প্রভিন্সগুলোকে বলা হতো ভুক্তি। ভুক্তি বা ভোগ বা দেশ,
বা রাষ্ট্র, এই চারটেই মেন হচ্ছে। ভুক্তিটাকে মনে রাখতে হবে, ভুক্তি, ভোগ, দেশ, রাষ্ট্র, এই সবগুলোই কিন্তু ডিনোট করতো প্রভিন্সকে। ভুক্তি টার্মটা খুব ইম্পর্টেন্ট, বেশিরভাগ সময় এইটাই অপশানে থাকে যে প্রভিন্সেসগুলোকে কি টার্মে ডিনোট করা হতো গুপ্তা এম্পায়ারে, সেটা হচ্ছে ভুক্তি বলে। আর এই ভুক্তির হেড ছিল হচ্ছে উপরিকা। প্রত্যেকটা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন আর হেডেড বাই উইচ অফিসিয়াল, তার টার্মটা মনে রাখতে হবে। প্রভিন্সকে বলা হতো ভুক্তি বা ভোগ, যেটা ইট ওয়াজ হেডেড বাই উপরিকা। এই উপরিকাকে ডাইরেক্টলি অ্যাপয়েন্ট করতো কিং, আর এই উপরিকার হাতে এই পাওয়ারটা থাকতো। হি কুড অলসো অ্যাপয়েন্ট দ্য হেড অফ দ্য ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন। এই ডিস্ট্রিক্টগুলোকে কি বলা হতো, একটা ভুক্তি বা প্রভিন্সকে সেভারেল ডিস্ট্রিক্টে ভাগ করে দেওয়া হতো। মানে প্রভিন্সগুলো মানে ধরে নাও স্টেট, তো স্টেটকে যেমন সেভারেল ডিস্ট্রিক্টে ভাগ করে দেওয়া হয়েছে, সেই ডিস্ট্রিক্টগুলোকে বলা হতো প্রদেশ বা বিষয়া। বিষয়া টার্মটা খুব ইম্পর্টেন্ট, কারণ ইট ওয়াজ হেডেড বাই দ্য বিষয়াপতি। তাহলে প্রভিন্সগুলোকে বলা, প্রভিন্স বা স্টেটকে বলা হতো হচ্ছে ভুক্তি বা ভোগ, হেডেড বাই দ্য উপরিকা। দিস ভুক্তিস ওয়ার ফার্দার ডিভাইডেড ইন্টু districts called as Vishaya, which was headed by Vishayapati. A Vishayas were further subdivided into sub-districts called Vithis, and Vithis were further divided into gram বা villages. তাহলে কি অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশনসগুলো কি, একদম ফার্স্ট হচ্ছে প্রভিন্স বা ভুক্তি আর ভোগ, হেডেড বাই উপরিকা। নেক্সট হচ্ছে ডিস্ট্রিক্ট, headed Bhukti subdivided into district called Vishaya, headed by Vishayapati, and a Vishaya subdivided into sub-districts called Vithis. Vithis divided into villages called Gram, headed by the Gramadhyaksh বা Gramika. এই গ্রামিকার পাওয়ার কিন্তু খুব ইনক্রিজ করেছিল ডিউরিং দ্য টাইম অফ দ্য গুপ্তাস। কারণ এই যত এই জায়গাটা যত ল্যান্ড ট্রানজাকশনসগুলো হতো, ল্যান্ড গ্র্যান্টসগুলো দিত, ল্যান্ড ট্রানজাকশনস হতো, তার যে রেকর্ড মেনটেন করতে হতো, এই পুরো জিনিসটাই কিন্তু করতে হচ্ছে এই গ্রামিকা। আর কোনো ল্যান্ড বাই ও সেল করার যে গ্র্যান্ট করা হোক বা সেটাকে ট্রানজাকশন যেগুলো সেল করা হোক, সেগুলো কিন্তু হতে পারতো না উইদাউট দ্য কনসেন্ট অফ দ্য গ্রামিকা। তো ল্যান্ড ট্রানজ্যাকশনের জন্য যেটা সব থেকে দরকার, সেটা কনসেন্ট দরকার, সেটা হচ্ছে গ্রামিকার। এই কারণে গ্রামিকাদের যে অফিসটা ছিল, ভিলেজ হেডম্যান বা গ্রামিকার যে অফিসটা ছিল, সেটা গেন্ড নিউ ইম্পর্টেন্স ডিউরিং দ্য টাইম অফ দ্য গুপ্তাস। আরবান এরিয়াসের যে অ্যাডমিনিস্ট্রেশনটা হতো, সেটা আরবান সিটি অ্যাডমিনিস্ট্রেশনটা ওয়াজ ক্যারিড আউট বাই আ কাউন্সিল অফ 5 মেম্বার্স। মরিয়াসদের সময় ছিল হচ্ছে মরিয়ান রুলার্সরাই কিন্তু অ্যাপয়েন্ট করতো অফিসিয়ালস, যারা সিটি অ্যাডমিনিস্ট্রেশনটাকে ল অ্যান্ড অর্ডার সিটিতে ল অ্যান্ড অর্ডার অ্যাডমিনিস্ট্রেট করতো। ভেরাস এই গুপ্তাসদের সময় যেটা হলো, তারা কিন্তু ডাইরেক্টলি অ্যাপয়েন্টেড হতো না, ইম্পিরিয়াল রুলার্সরা কিন্তু ডাইরেক্টলি অ্যাপয়েন্ট করতো না অফিসিয়ালসদের। এই অ্যাডমিনিস্ট্রেশন, সিটি অ্যাডমিনিস্ট্রেশনটা কারা দেখতো, কাউন্সিল অফ 5 মেম্বার্স, যাদের মেম্বার্সরা কিন্তু হতো মেনলি ফ্রম দ্য লোকাল কমিউনিটি। কারা কারা থাকতো, একটা তো থাকতো হচ্ছে উপরিকা, যে হেড অফ দ্য প্রভিন্স, একটা থাকতো নগর শ্রেষ্ঠী বা চিফ মার্চেন্ট, স্বার্থবাহ বা চিফ ক্যারাভান ট্রেডার, প্রথম কুলিকা বা চিফ আর্টিসান, আর প্রথম কায়স্থ বা চিফ অফ রেভিনিউ কালেকশন। মানে এই যে লোকাল অফিসিয়ালসগুলো ছিল, যেমন চিফ মার্চেন্ট, চিফ আর্টিসান, চিফ রেভিনিউ কালেক্টর, এরা কিন্তু এই গভর্নিং বডিতে থাকতো অফ সিটি অ্যাডমিনিস্ট্রেশন। মানে ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ারটা ফুললি রিয়েলাইজ ডিউরিং দ্য টাইম অফ গুপ্তাস। ভাগাতাকাসদের অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচারটাও কিন্তু কোয়াইট সিমিলার টু দ্যাট অফ দ্য গুপ্তাস। ওরা প্রভিন্সগুলোকে ভাগ করেছিল রাষ্ট্র বা রাজ্যতে। ওরা ওদের কিংডমকে ভাগ করেছিল প্রভিন্সে, যেগুলোকে বলা হতো রাষ্ট্র বা রাজ্য, হেডেড বাই গভর্নর্স কল্ড রাজ্য অধিকর্তা। এই রাজ্য অধিকর্তা বা রাজ্যকে কে গভর্ন করতো, রাজ্য অধিকর্তা। তো এখানে প্রভিন্সকে বলা হতো ভুক্তি বা ভোগ, আর ভাগাতাকাসদের সময় প্রভিন্সকে বলা হতো রাষ্ট্র বা রাজ্য। এই রাজ্যগুলোকে ফার্দার ডিভাইড করা হয়েছিল ইন্টু ডিস্ট্রিক্টস কল্ড ভিশিয়াস। তো এই গুপ্তাসদের সময় এই টার্মটা ইউজ হতো, ভাগাতাকাসদের সময় এটা ইউজ হতো।
ভিসায়াস, আর এই ভিসায়াসকে ফার্দার ডিভাইড করা হয়েছিল ইন্টু সাব ডিস্ট্রিক্টস কল অহরা বা যেটাকে অহরাপতি করতো, গভর্ন করতো। চিফ অফিসিয়াল ছিল এই সময়কার হচ্ছে সর্ব অধ্যক্ষ। চিফ অফিসিয়াল সর্ব অধ্যক্ষ ছিল, এই চিফ অফিসিয়ালটা মনে রাখতে হবে, এই টার্মটা সর্ব অধ্যক্ষ টার্মটা মনে রাখতে হবে। ওদের যেমন ছিল কুমারামাত্যা, ওদের সিভিল সার্ভেন্টসদের বলা হোক, গুপ্তাসদের সিভিল সার্ভেন্টসদের বলা হতো কুমারামাত্যা, সিমিলারলি ভাকাতাকাসদের বলা হতো সর্ব অধ্যক্ষ। তো এই সর্ব অধ্যক্ষরা সাবঅর্ডিনেট অফিসার্স, যেমন কুমারামাত্যা থেকে সাবঅর্ডিনেট অফিসার্সরা বা আদার অফিসার্সরা অ্যাপয়েন্টেড হতো, সিমিলারলি সর্ব অধ্যক্ষ থেকেও সাবঅর্ডিনেট অফিসার্সরা অ্যাপয়েন্টেড হতো, যাদেরকে বলা হতো কুলপুত্র। সাবঅর্ডিনেট অফিসারদের বলা হতো কুলপুত্র, আর চিফ অফিসিয়ালকে বলা হতো সর্ব অধ্যক্ষ। প্রভিন্সগুলো হচ্ছে রাষ্ট্র বা রাজ্য, হেডেড বাই রাজ্য অধিকর্তা। তারপরে আসতে হচ্ছে ভিসায়াস, ভিসায়াসের পরে আসতে হচ্ছে আহারাজ। গুপ্তাসদের জুডিশিয়াল সিস্টেম খুবই ডেভেলপড ছিল। ওদের সময় ফর দ্য ফার্স্ট টাইম সিভিল অ্যান্ড ক্রিমিনাল লস ওয়্যার ক্লিয়ারলি ডিমার্কেটেড। For the first time, civil and criminal laws were clearly demarcated during the time of the Guptas. Theft বা adultery এগুলোকে ট্রাই করা হতো অ্যাজ ক্রিমিনাল কেসেস, আর যত রকমের প্রপার্টি ডিসপিউটসগুলো ছিল সেগুলো বা ইনহেরিটেন্স ল নিয়ে যতগুলো ইনহেরিটেন্স ল খুব ভালোভাবে ওই সময় লেট ডাউন করা হয় গুপ্তাসদের সময়, সেইগুলো রিলেটেড যত কেসেস ছিল সেগুলোকে ট্রাই করা হতো অ্যাজ সিভিল কেসেস। তো এই সময় যে চিফ জুডিশিয়াল অফিসার ছিল, যে চিফ জাস্টিস হিসেবে ফাংশন করতো, সেটা হচ্ছে মহাদণ্ডনায়ক, যে হরিসেন ছিলেন, আর তার আগে তার বাবা ছিলেন। আর এছাড়া হচ্ছে উপরিকা আর বিষয়াপতি, মানে উপরিকা হচ্ছে প্রভিন্সের, বিষয়াপতি ডিস্ট্রিক্টে, এদেরও জুডিশিয়াল ফাংশনস ছিল। এরাও তাদের রেসপেক্টিভ টেরিটোরিয়াল জুরিসডিকশনে তারা কিন্তু মানে জুডিশিয়াল ফাংশনস ডিসচার্জ করতো। মিলিটারি অর্গানাইজেশনটাও কিন্তু গুপ্তাসদের সময় ফিউডাল ছিল। অ্যাডমিনিস্ট্রেটিভ অর্গানাইজেশন ফিউডাল ছিল, মিলিটারি অর্গানাইজেশনও ফিউডাল ছিল। যে ফিউডাল লর্ডসগুলো ছিল, একটা ইম্পিরিয়াল আর্মি ছিল, তাতেও কিন্তু একটা ফিউডাল যে লর্ডসগুলো ছিল তারা নিজস্ব একটা আর্মি মেনটেন করতো, এবং ইন টাইমস অফ নিড যখন ইম্পিরিয়াল রুলারের কোনো ফরেন রুলার এসে বা কোনো একটা অন্য কিংডম এসে তাদেরকে চ্যালেঞ্জ করতো, ইন টাইমস অফ নিড এই সাবঅর্ডিনেট ফিউডাল লর্ডসগুলো কিন্তু আর্মি, চ্যারিয়ার্স, হর্সেস, এলিফেন্টস এগুলো সব কিছুই কিন্তু সাপ্লাই করতো ইম্পিরিয়াল রুলারকে। কমান্ডার ইন চিফ ছিল গুপ্তা আর্মির, তাকে বলা হতো, যে কমান্ডার ইন চিফ ছিল তাকে বলা হতো মহাবাল অধিকর্তা, মহাবালা অধিকর্তা। এই সেনাপতি বলা হতো না কিন্তু গুপ্তা এজ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য, যে কমান্ডার ইন চিফ অফ দ্য গুপ্তা আর্মি ওয়াজ নোন অ্যাজ মহাবালা অধিকর্তা। আর ভাকাতাকাসদের সময় আর্মিকে দুটো ভাগে ভাগ করা হয়েছিল, একটা হচ্ছে রেগুলার ট্রুপস আর ইরেগুলার ট্রুপস দুটো। সেকেন্ডটা হচ্ছে ইরেগুলার ট্রুপসের বলা হতো ছত্র, আর রেগুলার ট্রুপসের বলা হতো বাটা। তো এই রেগুলার ট্রুপসরা কিন্তু ল অ্যান্ড অর্ডার মেনটেন করতো, প্লাস রেভিনিউও কালেক্ট করতো। গুপ্তা এজের ইকোনমি খুব ইনিশিয়াল স্টেজে খুবই প্রসপারাস ছিল। এগ্রিকালচার ওয়াজ দ্য খুব চিফ একটা অকুপেশন ছিল, ওয়ান অফ দ্য চিফ অকুপেশন অফ দ্য পিপল। আর এই সময় প্রচুর এগ্রিকালচারাল এক্সপ্যানশনও হয়েছে, ল্যান্ড গ্র্যান্ট দেওয়া হয়েছে ব্রাহ্মিনসে, যেগুলোকে বলা, এই ল্যান্ড গ্র্যান্টগুলোকে কী বলা হতো? অগ্রহারা। অগ্রহারা বলা হতো যে গ্র্যান্টগুলো ব্রাহ্মিনসে দেওয়া হতো, ট্যাক্স এক্সেমশন ছিল সেখানে। আর এবং এই যে ল্যান্ডটা দেওয়া হলো এদেরকে, এর যে ল অ্যান্ড অর্ডার অ্যাডমিনিস্টার করা, এটা পুরোপুরি এই ব্রাহ্মণসদের হাতেই ছিল। এখানে কিন্তু মরিয়ান রুলার্সরা কোনো রুল ইম্পোজ করতো না, এটা সেলফ গভর্নিং ইউনিট ছিল এটা। ল্যান্ডকে 5 ভাগে ভাগ করা হয়েছে, এই গুপ্তাসদের সময় ল্যান্ডকে 5 ভাগে ভাগ করা হয়েছে। একটা ওই নামগুলো মনে রাখতে হবে, যেমন এই সঙ্গমে যে আমরা কুরিঞ্জি, পাল্লাই ওইগুলো পড়েছি, তেমনি এই সময় হচ্ছে কাল্টিভেবল ল্যান্ডকে বলা হতো ক্ষেত্রভূমি, ওয়েস্টল্যান্ডকে বলা হতো খিলা। এটা কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এসছে এই পার্টিকুলার এইটা, যে খিলা কোন ল্যান্ডটাকে ডিনোট করা হতো গুপ্তা এজে। ওয়েস্টল্যান্ডকে বলা হতো খিলা, হ্যাবিটেবল ল্যান্ডকে বলা হতো বাস্তুভূমি, প্যাস্চার ল্যান্ডকে বলা হতো চড়গাভূমি, মানে যেখানে অ্যানিমালস চড়তে পারবে, মানে চড়ে মানে ঘাস খেতে পারবে, সেই জায়গাটাকে বলা হতো চড়গাভূমি বা প্যাস্চার ল্যান্ড। আর অপ্রহাত বলা হতো ফরেস্ট ল্যান্ডকে।
এগুলো এমসিকিউ কীরকম আসে, এগুলো হচ্ছে ম্যাচ দ্য ফলোয়িং হিসেবে এমসিকিউ আসে। 5টা ক্যাটাগরিজ অফ ল্যান্ড গুপ্তা এজের সময়। তো ইম্পিরিয়াল ট্রেজারি মেনলি কিসের থেকে রেভিনিউ আসতো, সেটা একটা হচ্ছে মেনলি কী থেকে ফিল্ড হতো, সেটা একটা হচ্ছে ল্যান্ড রেভিনিউ, যেটা হচ্ছে মেনলি ছিল হচ্ছে 1/4 to 1/6 অফ দ্য প্রডিউসে ভ্যারি করতো, এই দুটোর মধ্যে 1/4 থেকে 1/6 মধ্যে ভ্যারি করতো। বিভিন্ন গুপ্তা রুলার্সের সময় বিভিন্ন এই এই রেঞ্জের মধ্যে কিন্তু ল্যান্ড রেভিনিউ ভ্যারি করতো। এটা কত ল্যান্ড রেভিনিউ ছিল এটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, 1/4 to 1/6 অফ দ্য প্রডিউস। আর দুটো এগ্রিকালচারাল ট্যাক্স এই সময় ইন্ট্রোডিউস করা হয়েছিল, সেটা হচ্ছে উপরিকারা আর উদ্রঙ্গ। এই দুটো খুব খুব ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য। 2 নিউ এগ্রিকালচারাল ট্যাক্সেস ওয়ার ইন্ট্রোডিউসড ইন দ্য গুপ্তা পিরিয়ড, উপরিকারা আর উদ্রাঙ্গা। এছাড়াও এই সময় ফোর্সড লেবার বা ভিষ্টি এটা দেখা যায়, এই প্র্যাকটিসটা দেখা যায়। যেই সময় দেখা যাচ্ছে যে তখনকার যে পেশেন্টসরা ছিল বা পুয়ার ফোকরা ছিল তাদেরকে কিন্তু ফোর্সফুলি স্লেভারিতে এঙ্গেজ করা হচ্ছে। মেনলি এটা ডোমেস্টিক স্লেভারি ছিল, যে রয়্যাল আর্মি আসতো অনেক সময়, বা যে অফিসিয়ালসরা মানে ভিজিট করতো এই প্রভিন্সেসগুলোতে, তাদেরকে অ্যাজ পার্সোনাল অ্যাটেন্ডেন্স তাদেরকে অ্যাটেন্ড করা, এইগুলো হচ্ছে ফোর্স লেবার অর ভিষ্টি বলে এদেরকে এঙ্গেজ করতো, এই পেশেন্টসগুলোকে এঙ্গেজ করা হতো। ওয়াকাতাকাসদের সময় দুটো ট্যাক্স যেগুলো পে করা হতো সেগুলো কী কী, ক্লিপ্টো আর উপক্লিপ্ত। ক্লিপ্টো হচ্ছে সেলস ট্যাক্স আর উপক্লিপ্ত হচ্ছে অ্যাডিশনাল একটা ট্যাক্স দেওয়া হতো। তো ওখানে হচ্ছে উপরিকারা আর উদ্রঙ্গ দুটো নিউ এগ্রিকালচারাল ট্যাক্স ডিউরিং দ্য টাইম অফ দ্য গুপ্তাস, আর ক্লিপ্ত আর উপক্লিপ্ত হচ্ছে ডিউরিং দ্য টাইম অফ দ্য ওয়াকাতাকাস। ফরেন লেটার গুপ্তা রুলার্সদের সময় থেকে আমরা দেখি যে ফরেন ট্রেড খুব ডিক্লাইনে চলে গেছে। সিল্ক ট্রেড রুট যেটা হতো ইস্টার্ন রোমান এম্পায়ারের সঙ্গে, সেটা সেই ট্রেড রুটটার যে টেরিটরিগুলো ছিল সেগুলো লস্ট হয়ে গেছে টু দ্য হুন ইনভেডার্স, যে কারণে ইকোনমি খুব হ্যাম্পার্ড হয়েছে, প্রফিট খুব কমে গেছে। ওই সিল্ক ট্রেড রুটটা খুব প্রফিটেবল ছিল। গোল্ড কয়েন যেগুলো গোল্ড কয়েন দিনার যেগুলো ইস্যু করা হতো লেটার গুপ্তাসদের সময়, সেগুলো তো ভালো ছিলই না, অ্যালয় ছিল বেশি। কিন্তু আর্লি গুপ্তাসদের সময়ও যে গোল্ড কয়েন্সগুলোকে ইস্যু করা হয়েছে সেগুলোর কোয়ালিটিও কিন্তু অ্যাজ কম্পেয়ার টু দ্য কুশনস দে ওয়ার অফ ইনফিরিয়ার কোয়ালিটি। কুশনসরা লার্জেস্ট নাম্বার অফ গোল্ড কয়েন্স ইস্যু করেছেন ইন ইন্ডিয়া, এবং তাদের কয়েন্সগুলোও কিন্তু খুব সুপিরিয়ার কোয়ালিটির ছিল। আর্লি গুপ্তা রুলার্সদের সময় যখন কিংডমের খুব ভালো অবস্থা ছিল, প্রসপারাস কিংডম ছিল, তখনও কিন্তু তাদের গোল্ড কয়েনের স্ট্যান্ডার্ড ওয়াজ ইনফিরিয়ার টু দ্যাট অফ দ্য কুশনস। গোল্ড কয়েন্সকে বলা হতো দিনার আর সিলভার কয়েন্সকে বলা হতো রুপিয়াকে এই সময়। মার্চেন্ট গিল্ডস আর আর্টিসান গিল্ডস এই সময় খুব পাওয়ারফুল ছিল। এরা সিটি অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে বিভিন্ন মনেস্ট্রিতে গ্র্যান্ট দেওয়া বা ব্রাহ্মণসদের গ্র্যান্ট দেওয়া, এগুলোও কিন্তু এরা করতো। তো সোসাইটি কীরকম ছিল এই সময়কার, এই ল্যান্ড গ্র্যান্টগুলো দিতে দিতে কী হয়েছিল, একটা নিউ ক্লাস অফ ব্রাহ্মিনস তৈরি হয়েছিল, ব্রাহ্মিন ল্যান্ডলর্ডস। তো এই ল্যান্ড গ্র্যান্টগুলো দিতে দিতে একটা নিউ ক্লাস অফ ব্রাহ্মিন ল্যান্ডলর্ডস ক্রিয়েট হয়েছিল ডিউরিং দ্য টাইমস অফ দ্য গুপ্তাস। এরা ট্যাক্স ফ্রি ল্যান্ড পেত, আর এদের অ্যাডমিনিস্ট্রেটিভ রাইটগুলো এই ল্যান্ডের এদের কাছেই ছিল, সেলফ গভর্নিং ইউনিট ছিল এগুলো একটা, যে কারণে এই ব্রাহ্মিনসগুলো খুব পাওয়ারফুল হয়ে গেছিলো। এবং এই যে গ্র্যান্টগুলো এই গুপ্তা রুলার্সরা এদেরকে দিল, তার পরিবর্তে এরা কি দিত গুপ্তা রুলার্সে, এরা গুপ্তা রুলার্সে তো ভ্যাইশ্য অরিজিনের ছিল, এরা এদেরকে লেজিটিমেসি দিত। এদেরকে আস্তে আস্তে মানে টুয়ার্ডস দ্য এন্ড দেখা যায় যে গুপ্তাসরা দে ওয়ার নোন অ্যাজ ক্ষত্রিয়াস। যদিও এরা অরিজিনালি ভ্যাইশ্যাস ছিল, এই ব্রাহ্মিনসগুলো আস্তে আস্তে কী করলো, এদের ল্যান্ড গ্র্যান্টগুলো পেয়ে এরা এই গুপ্তা কিংসগুলোকে ওপরে তুলতে তুলতে ক্ষত্রিয় বানিয়ে দিল। মানে লেজিটিমেসিটা এদেরকে দিয়েছিল হচ্ছে এই ব্রাহ্মণসরা। বর্ণ যে ফোরফোল্ড ভার্না সিস্টেমটা ছিল সেটা কিন্তু এই সময় মডিফাইড হয়ে গেছিলো, কারণ যে নিউ ক্লাসগুলো ক্রিয়েট হচ্ছে, একটা তো ব্রাহ্মণ ল্যান্ডলর্ড ক্লাস ক্রিয়েট হয়েছে, এছাড়াও দুটো মেজর রিজনস আছে যে কারণে এই ভার্না সিস্টেমটা মডিফাইড হয়ে গেছিলো। সেগুলো হচ্ছে লার্জ স্কেল অ্যাসিমিলেশন অফ ফরেনার্স, এই যে সিথিয়ানস, পার্থিয়ানস এরা সব পোস্ট মডিয়ান এজ থেকে যারা চলে এসছে ইন্ডিয়াতে, প্লাস যে হুনসরা ছিল তারা যে ইনভেডার্সরা এসছে,
এবার তাদের কিছু 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 যারা ফার্স্ট সিরিজে এসেছিল তারা ইনভেট করে চলে গেছে পিলেজ অ্যান্ড প্লান্ডার করে। লেটার যে সিরিজ অফ ওয়েভসের যারা এসছে লেটার হুনসরা, তারা কিন্তু কিছু তাদের মধ্যে কিছু কিছু হুনসরা কিন্তু দে ওয়ার অ্যাসিমিলেটেড অ্যাজ ওয়ান অফ দ্য 36 রাজপুত ক্ল্যান্স। তাই রাজপুতদের মধ্যে যে কিছু কিছু ক্লাস আছে তাদের মধ্যে কিন্তু এই অরিজিন দেখতে গেলে পাওয়া যাবে যে তারা কিন্তু অফ হুন অরিজিন। তাই এই লার্জ স্কেল অ্যাসিমিলেশন অফ ফরেনার্স একটা কারণ। আর একটা কারণ হচ্ছে ট্রাইবাল কমিউনিটিস, যার এই যে ল্যান্ড গ্র্যান্টগুলো দিত এই এদেরকে ব্রাহ্মণসদের, অনেক সময় এই জায়গায় দেখা যেত যে ল্যান্ডটা দেওয়া হয়েছে সেখানে কিছু ট্রাইবাল কমিউনিটিসরা থাকে। তো এরাও কী করলো, আস্তে আস্তে এই ব্রাহ্মণিক্যাল কালচারে এরা কিন্তু অ্যাসিমিলেটেড হয়ে গেল। আর এদেরকে পরে একটা যে স্টেটাসটা দেওয়া হয়েছিল সেটা হচ্ছে স্টেটাস অফ শূদ্র। তো বর্ণ সিস্টেমটা যেটা এক্সিস্ট করতো আগে ফ্রম দ্য ভেদিক টাইমস, এটা পুরোপুরি মডিফাইড হয়ে যায় ডিউরিং দ্য টাইম অফ দ্য গুপ্তাস। একটা হচ্ছে ব্রাহ্মণ ল্যান্ডলর্ড ক্লাস, একটা হচ্ছে ফরেন অ্যাসিমিলেশন অফ ফরেন ইমিগ্রেন্টস, আর একটা হচ্ছে লার্জ নাম্বার অফ ট্রাইবাল কমিউনিটিস অ্যাবজর্পশন হয়েছিল এই সময়টা। এদেরকে শূদ্রদের স্ট্যাটাস দেওয়া হয়েছিল, ট্রাইবাল কমিউনিটিগুলোকে শূদ্রদের স্ট্যাটাস দেওয়া হয়েছিল। তো শূদ্রদের সোশিও ইকোনমিক পজিশন এর থেকে বোঝা যায় যে ইমপ্রুভ করেছিল ডিউরিং দ্য টাইম অফ দ্য গুপ্তাস। এরা এই সময় এপিক্স বা পুরাণের রেসিটেশনও শুনতে পারতো, আগে যেগুলো ছিল না, মডার্ন টাইমস এগুলো ছিল না। এরা কিছু ডোমেস্টিক রিচুয়ালস পারফর্ম করতে পারতো। আর এবং এদের একটা নতুন ভগবান এলো এই সময়, যে হচ্ছে ভগবান কৃষ্ণকে এরা পুজো করতে পারতো এই সময়। আগে এইসব পাওয়ারগুলোও কিন্তু এদেরকে দেওয়া হয়নি। তো সোশিও ইকোনমিক পজিশন অফ দ্য শূদ্রাস ইমপ্রুভড ডিউরিং দ্য গুপ্তা এজ। আর একটা নিউ ক্লাস ইমার্জ হলো, যেহেতু শূদ্রাসদের পজিশনটা, তারা ল্যান্ড ওন করতে শুরু করলো, তাদের পজিশনটা আগের থেকে একটু বেটার হয়ে গেল, সেই কারণে আর একটা নিউ ক্লাস এদের জায়গা নিয়ে নিল, হু ওয়্যার ইভেন ইনফিরিয়ার টু দ্য শূদ্রাস। দে ওয়্যার দ্য আনটাচেবলস বা চণ্ডালস। তো এই চণ্ডালদের সব থেকে খারাপ অবস্থা, যে প্লাইটটা কিন্তু এই ফাহিয়েন, চাইনিজ যে পিলগ্রিম এসেছিলেন ফাহিয়েন টু দ্য কোর্ট অফ চন্দ্রগুপ্তা টু, ইনি কিন্তু ওনার অ্যাকাউন্টে লিখে গেছেন এই চণ্ডালসদের প্লাইটের কথা। তো নিউ ক্লাস অফ চণ্ডালস অর দ্য আনটাচেবলস ওয়াজ ক্রিয়েটেড ডিউরিং দ্য গুপ্তা এজ। তো এই আনটাচেবিলিটি, দ্য প্র্যাকটিস অফ আনটাচেবিলিটি কিন্তু খুব ইন্টেন্সিফাই করে গেছিলো ইন দ্য টাইম অফ গুপ্তাস। এদেরকে ফর দ্য ফার্স্ট টাইম অস্পৃশ্য যেটা বলা হয় আনটাচেবলসদের, তো এই ফর দ্য ফার্স্ট টাইম এদেরকে অস্পৃশ্য বলেছিলেন কাত্তায়ান, এই গুপ্তা এজের একজন রাইটার উনি। উইমেনদের স্ট্যাটাস খুব খারাপ হয়ে গেছিলো এই সময়টা, একদম পুরোপুরি ডিটিরিওরেট করেছিল। হায়ার কাস্ট উইমেনদের কোনো নিজেদের মিনস অফ লাইভলিহুড আর্ন করার কোনো রাস্তা ছিল না, পুরোপুরি ডিপেন্ডেন্ট অন দেয়ার হাজব্যান্ড। লোয়ার কাস্ট উইমেনরা নিজেদের মিনস আর্ন করতে পারতো, কিন্তু হায়ার কাস্ট উইমেনদের কোনো সেরকম কোনো ছাড় ছিল না। পলিগ্যামি, চাইল্ড ম্যারেজ এগুলো খুব কমন হয়ে গেছিলো। উইমেনদের কোনো প্রপার্টি রাইট ছিল না, শুধুই তারা বিয়ের সময় যে শাড়ি গয়না জামা কাপড় আনতো সেটাকে বলা হতো স্ত্রীধন, শুধুই সেই স্ত্রীধনের ওপর তাদের রাইট ছিল, কিন্তু প্রপার্টি কোনো রাইট ছিল না তাদের। পর্দা সিস্টেম ছিল না, কিন্তু সতীর একটা ইনস্টেন্স পাওয়া যায় অ্যারাউন্ড 510 এডিতে, যেটার মেনশন আছে ইরান ইনস্ক্রিপশন অফ মধ্যপ্রদেশে, আমরা এর মেনশন পাই। সতী কিন্তু এক্সিস্ট করতো, যে সেটার মেনশন আমরা পাই ইরান ইনস্ক্রিপশন অফ মধ্যপ্রদেশে, যেটা অ্যারাউন্ড 510 এডিতে দেখা যায় যে সতী হয়েছিল। আর বিধবাদের একটা লাইফ অফ সেলিবেসি আর অস্টেরিটি মেনটেন করতে হতো। তো জেনারেল ডিক্লাইন ইন দ্য স্ট্যাটাস অফ উইমেন। এই সময় স্লেভারি এক্সিস্ট করতো। নারদ স্মৃতি বলে যে একটা ল বুক আছে, তো সেইটাতে কিন্তু 15 টাইপের স্লেভসের যে এক্সিস্টেন্স ছিল সেই সময় গুপ্তা এজে, সেটার উল্লেখ আছে। ব্রাহ্মণিক্যাল রিলিজন এই সময়কার কীরকম ছিল, যে ব্রাহ্মণিক্যাল রিলিজনটাই চিফ ইম্পর্টেন্ট রিলিজন ছিল এই সময়কার, পেট্রোনাইজড বাই দ্য ইম্পিরিয়াল রুলার্স। সংস্কৃত ছিল হচ্ছে দ্য ল্যাঙ্গুয়েজ অফ রয়্যাল ইনস্ক্রিপশন বা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, যেটা রয়্যাল ইনস্ক্রিপশনস বা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ দুভাবেই সংস্কৃতি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এমসিকিউতে আসে। গুপ্ত রুলার্সরা মেনলি ভাগবতিজম ফলো করতেন, এই ব্রাহ্মণিক্যাল রিলিজনের ফলো করতেন। তো তার যে স্পেসিফিক বলতে গেলে আরও, সেটা হচ্ছে ভাগবতিজম ফলো করতেন বা ভাগবত কাল্ট,
যেখানে হচ্ছে লর্ড বিষ্ণুকে পুজো করা হয়। আর লর্ড বিষ্ণু বা ওনার ডিফারেন্ট যে বরাহ বামন এইসব যে নরসিংহায় যে ডিফারেন্ট ইনকার্নেশনসগুলো আছে সেগুলোকে পুজো করা হতো এই ভগবতিজম কাল্টে। পরে পরে দেখা যায় যে এই লর্ড বিষ্ণুকে আইডেন্টিফাই করা শুরু হলো, যে বাসুদেবা কৃষ্ণের সাথে এনাকে আইডেন্টিফাই করা শুরু হলো, মানে ইকুয়েট করা হতো বিষ্ণু আর কৃষ্ণ যে একই ভগবান, তার যে দুজনেই একে অপরের অবতার। এই হিসেবে বৈষ্ণবিজমও কিন্তু, এই যে কৃষ্ণকে তো বৈষ্ণবিজম যে ফলোয়ার্সরা ছিল তারা তো পুজো করতো, তো এই বৈষ্ণবিজমও বিকেম আ পার্ট অফ ভগবতিজম। বৈষ্ণবিজম যে কালচারটা ছিল, এই যে কৃষ্ণকে কারা পুজো করতো, কৃষ্ণ তো একটা নতুন ভগবান তখনকার সময়। শূদ্র যারা হচ্ছে ট্রাইবাল কমিউনিটিস, যারা শূদ্র স্ট্যাটাস পেয়েছিল, তারা এই নতুন ভগবান কৃষ্ণকে পুজো করতে শুরু করলো। এবার পরে পরে দেখা গেল, লেটার গুপ্তাসদের সময় দেখা গেল যে কৃষ্ণকে একটা ইনকার্নেশন অফ বিষ্ণু ধরে নেওয়া হয়েছিল, যেভাবে বৈষ্ণবিজম বিকেম আ পার্ট অফ ভগবতিজম। এবার বৈষ্ণবিজম ফলো করতো কি, অহিংসা, ভক্তি কাল্ট, যেটা এগুলোকে ফলো করতো। এবং যেহেতু এটা কোনো বেদিক রিচুয়ালস বা স্যাক্রিফাইসে বিলিভ করতো না বৈষ্ণবিজম, সেহেতু ওই বুদ্ধিজমের মতনই আর্লিয়ার টাইমসে যেমন বুদ্ধিজম ছিল সেরকমই বৈষ্ণবিজম কিন্তু এই লিবারাল আউটলুকের জন্য খুব মাসেসদের কাছে খুব ভালোভাবে রিচ করতে পেরেছিল। পুয়ার পিপল, ডাউন ট্রডেন পিপলরা কিন্তু বৈষ্ণবিজমকে অ্যাডপ্ট করেছিল। তো যেই বৈষ্ণবিজম বিকেম আ পার্ট অফ ভগবতিজম, সেইভাবে দেখা যায় যে একটা লার্জ মাস কিন্তু ব্রাহ্মণিক্যাল রিলিজিয়নের আন্ডারেই, মাস অফ পিপল কিন্তু ব্রাহ্মণিক্যাল রিলিজিয়নের আন্ডারেই চলে আসছে। মানে আস্তে আস্তে দেখা যাচ্ছে ব্রাহ্মণিক্যাল রিলিজিয়নই চিফ রিলিজিয়ন হয়ে দাঁড়াচ্ছে ডিউরিং দ্য টাইম অফ দ্য গুপ্তাস অ্যান্ড দ্য লেটার গুপ্তাস। আস্তে আস্তে লেটার গুপ্তাসদের সময় এটাও দেখা যায় যে লর্ড বুদ্ধাকে কিন্তু মানা হতো অ্যাজ অ্যান ইনকার্নেশন অফ বিষ্ণু। মানে ভগবতিজম পুরোটাই কিন্তু কন্ট্রোল করতে শুরু করলো মানুষের রিলিজিয়াস প্র্যাকটিসকে। লর্ড বুদ্ধা যিনি বুদ্ধিজমের ছিলেন, ওনাকেও কিন্তু একটা পার্ট বানিয়ে দেওয়া হলো ভগবতিজমের, কারণ উনি ছিলেন কি না ইনকার্নেশন অফ বিষ্ণু। এইভাবে এক একটা রিলিজিয়ন এই বুদ্ধিজমকে এই ভগবতিজম ওভারশ্যাডো করে ফেললো। গুপ্তা কিংসরা ভগবতের পূজারী ছিলেন বা কৃষ্ণ বা বিষ্ণুর পূজারী ছিলেন, আর ভাগাতাকা রুলার্সরা ছিলেন শিবের পূজারী। গুপ্তা কিংসের এমব্লেম ছিল হচ্ছে গারুদা, আর এর এমব্লেম ছিল হচ্ছে বোর্ড। ভাগাতাকা রুলার্সের এমব্লেম ছিল বোর্ড। আইডল ওয়ার্শিপ এই সময় খুব প্রমিনেন্ট হয়ে গেছিল। আইডল ওয়ার্শিপ, ইলাবোরেট টেম্পল কনস্ট্রাকশন, প্রচুর নাম করা টেম্পলস এই গুপ্তাসদের সময় কনস্ট্রাক্টেড হয়েছিল। এবং আইডল ওয়ার্শিপ আর টেম্পলে গিয়ে যে ওয়ার্শিপ করা, সেটা কিন্তু খুব প্রমিনেন্ট হয়ে গেছিল ডিউরিং দ্য গুপ্তা এজ। কম্পোজিট ডিটিসদের ওয়ার্শিপ, যেমন হরিহর। এই হরিহর হচ্ছে বিষ্ণু আর হরা হচ্ছে শিব। হরিহর মানে পার্টলি বিষ্ণু পার্টলি শিবের যে পুজো করা, এটা কিন্তু ইমার্জ করেছিল ডিউরিং দ্য টাইম অফ দ্য গুপ্তাস। দ্য হরিহরা বাদামি কেভস হচ্ছে বিলং টু দিস পিরিয়ড। তো হরিহরা বাদামি কেভস কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা স্পেসিফিন অফ গুপ্তা আর্কিটেকচার। গুপ্তা কিংসরা বুদ্ধিজমের ফলোয়ার ছিলেন, কিন্তু বুদ্ধিজম নালন্দা মহাবিহার ও কুমারগুপ্তা মানের সময় এস্টাবলিশড হয়েছিল, কিন্তু বুদ্ধিজম আস্তে আস্তে বিকেম আ পার্ট অফ ভগবতিজম, যে কারণে বুদ্ধিজমের বুদ্ধিজমের প্রতি অবজেকশন জানাবারও কোনো কারণ ছিল না, যেহেতু সেটা আস্তে আস্তে ইট বিকেম আ পার্ট অফ ভগবতিজম। ফাহিয়েন বা হিভেনসাং, যখন হর্ষবর্ধনের সময় হিভেনসাং আসেন, তাদের অ্যাকাউন্ট থেকে আমরা জানতে পারি যে বুদ্ধিজম ফ্লোরিশ করেছিল সেই সময়টা, কিন্তু আবার ওই বুদ্ধিজম বিকেম আ পার্ট অফ ভগবতিজম, তাই কোনোদিনও ব্রাহ্মণিক্যাল রিলিজনের সঙ্গে বুদ্ধিজমের সেইভাবে কনফ্লিক্ট লাগেনি ডিউরিং দ্য টাইম অফ দ্য গুপ্তাস। আচ্ছা, তান্ত্রিক কাল্ট এটা কিন্তু খুব স্প্রেড করেছিল এই গুপ্তাসদের সময়। এই যে ল্যান্ড গ্রান্টগুলো দেওয়া হতো নেপাল, আসাম, বেঙ্গল, ওড়িশা এইসব জায়গাগুলোতে, তো এইগুলো ছিল হচ্ছে ট্রাইবাল এরিয়াস। তো এই জায়গার যে ট্রাইবাল কালচারটা ছিল, সেটা যখন এই ব্রাহ্মণগুলো এই গ্র্যান্টে এই ল্যান্ডগুলো পেলো, তারা কি করলো, তারা এই তান্ত্রিক কালচারটা এই ব্রাহ্মণিক্যাল কালচারের সাথে অ্যাসিমিলেট করে নিল। যে কারণে এই তান্ত্রিক কাল্টে কিন্তু এই যে ওয়ার্শিপিং অফ দ্য শক্তি বা ফিমেল ডিটি, এই যে কালচারটা
আদি শক্তি, নারী শক্তি, এগুলোকে যে পুজো করার যে কালচারটা তান্ত্রিক কাল্টে ছিল, সেটা কিন্তু আস্তে আস্তে দেখা গেল ইট পার্কুলেটেড ইন্টু ব্রাহ্মণিক্যাল রিলিজিয়ন অ্যাজ ওয়েল। এর আগে কিন্তু ব্রাহ্মণিক্যাল রিলিজিয়নে মেনলি কিন্তু মেল ডিটিসরা ছিল, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। কিন্তু এই পরে দেখা গেল যে এই যে ফিমেল ডিটিসরা আস্তে আস্তে এখানে ইনকর্পোরেটেড হলো ইন ব্রাহ্মণিক্যাল রিলিজিয়ন। ইট ওয়াজ অ্যান ইনফ্লুয়েন্স অফ তান্ত্রিজম। লিটারেচার একটা খুব ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য গুপ্তা এজ, এটাকে বলা হয় গোল্ডেন এজ অফ আর্ট অ্যান্ড লিটারেচার ইন এনশিয়েন্ট ইন্ডিয়া। গুপ্তা এজকে বলা হয় গোল্ডেন এজ অফ আর্ট অ্যান্ড লিটারেচার ইন এনশিয়েন্ট ইন্ডিয়া। এই সময় রিলিজিয়াস লিটারেচার আর সেকুলার লিটারেচার দুটোই কম্পাইল করা হয়েছিল, আর দুটোই লেখা হয়েছিল সংস্কৃতে। বোথ রিলিজিয়াস আর সংস্কৃত সেকুলার লিটারেচার ওয়ার রিটেন ইন সংস্কৃত ডিউরিং দিস টাইম। যত পুরাণ আছে এই সময় করা হয়েছিল, পুরাণগুলোতে এই সময় কম্পাইল করা হয়েছিল, যেমন বিষ্ণু পুরাণ, বায়ু পুরাণ, মৎস্য পুরাণ, বামন পুরাণ, নরসিংহ পুরাণ বা বরাহ পুরাণ। মানে বিষ্ণুর যে বিভিন্ন এগুলো ছিল, ইনকারনেশনসগুলো ছিল, তাদের পুজো করা হতো এবং তাদের সম্বন্ধে যে বই পুরাণে লেখা হয়েছিল সেগুলো সবই কম্পাইলড হয়েছিল ডিউরিং দ্য গুপ্তা এজ। এগুলো হচ্ছে পার্ট অফ রিলিজিয়াস লিটারেচার, সংস্কৃতে লেখা হতো। এছাড়াও যে দুখানে এপিক আমাদের রামায়ণ আর মহাভারত, এই দুটোও কিন্তু কম্পাইল করা হয়েছিল এই সময়। রাম আর কৃষ্ণকে ধরে নেওয়া হতো ইনকারনেশনস অফ বিষ্ণু বলে। মানে ভগবতিজম পুরো যতগুলো রিলিজিয়ান্স আছে এবং যতগুলো ইম্পর্টেন্ট ডিটিস আছে তাদের সবগুলোকেই কিন্তু ওভারশ্যাডো করে দিয়েছিল। রাম আর কৃষ্ণ কিন্তু, রাম কৃষ্ণ বুদ্ধ সবাই হয়ে গেছিলো বিষ্ণুর ইনকারনেশনস। ল বুকস অর স্মৃতি, যেগুলো স্মৃতি বা ল বুকস, যেগুলো হচ্ছে নারদ স্মৃতি, কাত্যায়ন স্মৃতি, ইয়াজনাভাল্ক্য স্মৃতি, এগুলো হচ্ছে কিছু ইম্পর্টেন্ট স্মৃতি যেগুলো হচ্ছে এই সময় লেখা হয়েছিল। আরও অনেক স্মৃতি আছে কিন্তু এগুলো হচ্ছে চিফ, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট। আর নীতিসারা, এই বইটা মনে রাখতে হবে। নীতিসারার সাবজেক্ট ম্যাটার কি? ইট ইজ আ বুক অন স্টেট ক্রাফট। কে লিখেছিলেন? কামান্ডাক লিখেছিলেন। তো নীতিসারার নেম, অথারের নেম কামান্ডাক, আর এর সাবজেক্ট ম্যাটার হচ্ছে ইট ইজ আ বুক অন স্টেট ক্রাফট। আর কামাসূত্র লিখেছিলেন ভাৎসায়ান, এটাও ইম্পর্টেন্ট, এটাও কিন্তু লেখা হয়েছিল গুপ্তা এজে। অনেক সময় অথার দিয়ে দেয় বা বই দিয়ে দেয়। এছাড়া এবার এগুলো হচ্ছে সেকুলার লিটারেচার। আমরা দেখবো কী কী লেখা হয়েছে। সেকুলার লিটারেচার ফার্স্ট যেটা সব থেকে স্টলওয়ার্ড যাকে ধরা হয় সেটা হচ্ছে কালিদাস। এই সময় বিলং করতেন, ওয়ান অফ দ্য নবরত্নাস অফ চন্দ্রগুপ্ত সেকেন্ড কোর্ট। এনার যে ওয়ার্কসগুলো আছে সেগুলো হচ্ছে মেঘদূত, অভিজ্ঞান শাকুন্তলম, যেটাকে ফর দ্য ফার্স্ট টাইম ট্রান্সলেট করা হয়েছিল ইংলিশে বাই চার্লস উইলকিন্স, কুমারা সম্ভবম, রঘুবংশম, আর ঋতু সংহারা, আর মালবিকাগ্নিমিত্রম। এই ঋতু সংহারা হচ্ছে একটা পোয়েট্রি বই যেখানে হচ্ছে সিজনের যে সাইকেলগুলো আছে, সাইকেল অফ সিজনসগুলোকে ডিসক্রাইব করা হয়েছে। আর মালবিকাগ্নিমিত্রম হচ্ছে ফার্স্ট ড্রামা রিটেন বাই কালিদাস। The Meghdut, Avigyan Shakuntalam, translated into English by Charles Wilkins, Kumara Sambhavam, Ritu Samhara, Raghuvamsham আর মালবিকাগ্নিমিত্রম। এই 6টা বই নামই কিন্তু খুব ইম্পর্টেন্ট, মনে রাখতে। অনেক বইয়ের নাম দিয়ে দেয় কে লিখেছে, বা ম্যাচ দ্য ফলোয়িং আসতে পারে। শূদ্রক লিখেছিলেন হচ্ছে অথর অফ মৃচ্ছাকটিকম। মৃচ্ছাকটিকম বইটা খুব খুব ইম্পর্টেন্ট, এমসিকিউ এ বারবার আসে যে মৃচ্ছাকটিকম কে লিখেছেন বা শূদ্রকের লেখা বইয়ের নাম কি। এটা একটা ড্রামা। মৃচ্ছাকটিকম মানে হচ্ছে যে লিটল ক্লে কাট, বা এটা একটা ড্রামা যেটা কি ডিপিক্ট করে লাভ স্টোরি বিটুইন আ পুয়ার ব্রাহ্মণ কল্ড চারুদত্তা আর একটা ডটার অফ আ কটেসন নেমড বসন্ত সেন। দ্য লাভ স্টোরি অফ চারুদত্তা আর বসন্ত সেন হচ্ছে মৃচ্ছাকটিকম। সাবজেক্ট ম্যাটারও কিন্তু আসে, ম্যাচ দ্য ফলোয়িং অনেক সময় সাবজেক্ট ম্যাটারও কিন্তু আসে। বিশাখা দত্ত দুটো বই লিখেছেন এই সময়, একটা হচ্ছে মুদ্রা রাক্ষস চন্দ্রগুপ্ত মৌর্যের ব্যাপারে, আর একটা হচ্ছে দেবী চন্দ্রগুপ্ত টু এর অ্যাসেনশন টু দ্য থ্রোন নিয়ে। ডান্ডিন লিখেছেন কাব্য দর্শন আর দশকুমার চরিতম। এই দশকুমার চরিতম এর মধ্যে খুব ইম্পর্টেন্ট। অমরসীমা লিখেছেন অমর কোষ। এটা ইম্পর্টেন্ট। এর একটা এখানে 10,000 সংস্কৃত ওয়ার্ডস আছে। ইনি একজন সংস্কৃত গ্রামারিয়ান ছিলেন, যিনি এখানে অমর কোষে একটা কম্পাইল করেছেন 10,000 সংস্কৃত ওয়ার্ডসের কম্পাইলেশন। কিরাতার্জুনিয়াম একটা ফেমাস টেক্সট এই সময়কার লিখেছেন ভারবী। শুধু বইয়ের নাম আর অথর, প্রত্যেকটার বইয়ের নাম আর অথর এগুলো মনে রাখতে হবে, ইম্পর্টেন্টগুলোই শুধু ইনক্লুডেড আছে।
এছাড়া হচ্ছে ভাষা লিখেছিলেন 13খানা প্লে লিখেছিলেন, যার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে চারুদত্তা আর বালচরিত। এই দুটো হচ্ছে ইম্পর্টেন্ট বুকস রিটেন বাই ভাষা। ভাট্টি লিখেছিলেন রাবণবধ। বিষ্ণু শর্মা লিখেছিলেন পঞ্চতন্ত্র। আবার কিরাতার্জুনিয়াম যেমন ভারাবির খুব ইম্পর্টেন্ট, তেমনি বিষ্ণু শর্মার পঞ্চতন্ত্র খুব ইম্পর্টেন্ট, এমসিকিউতে বারবার রিপিট করেন। আর শিশুপাল বধ লিখেছিলেন হচ্ছে মঘা। এরপরে আমরা দেখবো গুপ্তা আর্ট অ্যান্ড আর্কিটেকচার। এই সময় যে গুপ্তা এজে আর্ট অ্যান্ড আর্কিটেকচার রিচড ইটস জেনিথ ডিউরিং দ্য টাইম অফ দ্য গুপ্তাস। তো এই সময় একটা বিগিনিং অফ ইন্ডিয়ান টেম্পল আর্কিটেকচার বলা হয়। এই সময় একটা নিউ স্টাইল অফ আর্কিটেকচার ডেভেলপ করে, যেটা হচ্ছে নাগারা স্টাইল অফ আর্কিটেকচার। তো এই নাগারা স্টাইল অফ আর্কিটেকচারটা ডেভেলপ করে ইন নর্দার্ন ইন্ডিয়া ডিউরিং দ্য টাইম অফ দ্য গুপ্তাস। এই টাইমটাকে বলা হয় দ্য বিগিনিং অফ টেম্পল আর্কিটেকচার। তো এই নাগারা স্টাইলটা হচ্ছে মেনলি নর্দার্ন, আমরা জানি যে 3টে টাইপ অফ টেম্পল আর্কিটেকচার আছে, নাগারা, দ্রাবিড়া আর ভেসারা। তো নাগারা স্টাইলটা হচ্ছে নর্দার্ন ইন্ডিয়াতে, দ্রাবিড়া স্টাইলটা হচ্ছে সাদার্ন ইন্ডিয়াতে ফলো করা হতো, আর ভেসারা স্টাইলটা হচ্ছে অ্যামালগামেশন অফ দ্য টু। তো এই নাগারা স্টাইল অফ আর্কিটেকচারের কি মানে চিফ ক্যারেক্টারিস্টিক্স কি? একটা হচ্ছে একটা মন্দিরের একটা শিখর থাকবে, একটা টাওয়ার লাইক স্ট্রাকচার, একটা চূড়ো থাকবে। এছাড়া হচ্ছে একটা গর্ভগৃহ থাকবে, যেখানে চিফ যে ডিটিটা আছে মন্দিরে সে তার অবস্থান ছিল সেই গর্ভগৃহতে। তো এর এক্সাম্পল হচ্ছে এই নাগারা স্টাইল অফ আর্কিটেকচার ডিউরিং দ্য টাইম অফ দ্য গুপ্তাসের এক্সাম্পল হচ্ছে, বেস্ট এক্সাম্পল হচ্ছে দ্য দশাবতার টেম্পল অফ দেওঘর, আর একটা হচ্ছে দ্য বিষ্ণু টেম্পল অ্যাট ভিতরগাঁও। এই দুটো হচ্ছে প্রাইম এক্সাম্পলস অফ দিস টাইপ অফ আর্কিটেকচার। এছাড়াও এই সময়কার খুব ইম্পর্টেন্ট স্কাল্পচার হচ্ছে বুদ্ধা স্ট্যাচু বা বুদ্ধা স্কাল্পচার অ্যাট বামিয়া, আফগানিস্তানে, যেটা তালিবান রেজিমের সময় যেটাকে ডিস্ট্রয় করে দেওয়া হয়, সেটাও কিন্তু তৈরি হয়েছিল ডিউরিং দ্য টাইম অফ দ্য গুপ্তাস। গান্ধারা আর মথুরা স্কুল অফ যে আর্কিটেকচারটা ছিল সেটা এই সময় কিন্তু অনেকটা ইভলভ করে, নিউ স্টাইলস কিন্তু এদের মধ্যে ইনকর্পোরেটেড হয়ে যায় গান্ধারা আর মথুরা স্কুলে। বুদ্ধর যে ইমেজেসগুলো ছিল, বুদ্ধ ইমেজেসের যে মুদ্রায় বুদ্ধ থাকতো এই দুটো স্কুলের যে পার্টিকুলার টাইপ অফ পেন্টিংসগুলোতে, তার থেকে কিন্তু ডিভিয়েট করে বুদ্ধকে দেখা গেল কিন্তু হি ইজ ডিপিক্টেড অ্যাজ হ্যাভিং ইন ডিফারেন্ট মুদ্রাস। এছাড়াও হচ্ছে অজন্তার এলোরা কেভস মহারাষ্ট্রতে যেগুলো, সেগুলো হচ্ছে স্পেসিমেন অফ বুদ্ধিস্ট আর্ট ডিউরিং দ্য টাইম অফ দ্য গুপ্তাস অ্যান্ড দ্য ফাকাতাকাস। তো এই বুদ্ধিস্ট যে আর্ট ছিল এদের মধ্যে কোন কোন জায়গাগুলো পাওয়া যায়? অজন্তা আর বাগ কেভসে মেনলি পাওয়া যায়। বাগ কেভস অফ এমপি, এগুলো হচ্ছে এই বুদ্ধিস্ট আর্টের স্পেসিমেন, যেগুলো হচ্ছে গুপ্তা এজের সময় মেনলি ফ্লোরিশ করেছিল। এদের মধ্যে কিছু কিছু কেভস ফাকাতাকাসদের সময়ও তৈরি হয়েছিল। এছাড়া আছে হচ্ছে সিটিং স্ট্যাচু অফ বুদ্ধা ইন সারনাথ, এটা বিলং টু গুপ্তা এজ। আর বরাহ কেভ উদয়গিরিতে, আর এলিফ্যান্টা কেভস ডেডিকেটেড টু লর্ড শিবা, এগুলো হচ্ছে ইনফ্লুয়েন্স অফ ব্রাহ্মণিক্যাল রিলিজন ডিউরিং দ্য গুপ্তা টাইম। মানে কিছু কেভস হচ্ছে বিলং টু বুদ্ধিজম আর কিছু কেভস বিলং টু ব্রাহ্মণিক্যাল রিলিজন, যার মধ্যে ব্রাহ্মণিক্যাল রিলিজনের মধ্যে আছে হচ্ছে বরাহ কেভ আর উদয়গিরি। বরাহ তো বিষ্ণুর একটা অবতার, তো বৈষ্ণবিজমের একটা পার্ট, আর এলিফ্যান্টা কেভস হচ্ছে ডেডিকেটেড টু লর্ড শিবা। এগুলো হচ্ছে ব্রাহ্মণিক্যাল ইনফ্লুয়েন্সের মধ্যে যে দুটো কেভস, সেগুলো হচ্ছে উদয়গিরি আর এলিফ্যান্টা কেভস। যে কোয়েশ্চেনটা বারবার রিপিট হয়েছে সেটা হচ্ছে যে দ্য ফাইনেস্ট স্পেসিমেন্স অফ গুপ্তা পেন্টিং বা গুপ্তা আর্কিটেকচার কোনটায় পাওয়া যায়? একটা হচ্ছে অজন্তা কেভস আর একটা হচ্ছে বাগ কেভস। সায়েন্স অ্যান্ড টেকনোলজি খুব অ্যাডভান্স করেছিল ডিউরিং দ্য টাইম অফ দ্য গুপ্তাস। ম্যাথমেটিক্স, অ্যাস্ট্রোনমি, অ্যাস্ট্রোলজি, মেডিসিন, এই সময় প্রচুর এইসব ফিল্ডগুলোতে প্রচুর ডেভেলপমেন্টস হয়েছিল। জিওমেট্রির যে ফাউন্ডেশনটা ছিল সেটা তো ভেদিক টাইমস থেকেই ছিল, এক্সিস্ট করতো জিওমেট্রি, কিন্তু এটার অনেক নিউ থিওরিজ রিলেটেড টু নিউ জিওমেট্রিক্যাল থিওরিজ ওয়্যার ইভলভড ডিউরিং দ্য টাইম অফ দ্য গুপ্তাস। এই সময় যে ইম্পর্টেন্ট স্কলার্সরা ছিলেন তারা হচ্ছে, ফার্স্ট আমরা দেখে নেবো আর্যভট্টা 1। তো এই আর্যভট্টা 1কে বলা হতো বা আর্যভট্টাকে বলা হতো দ্য ফাদার অফ অ্যালজেব্রা। এটা খুব ইম্পর্টেন্ট। হু ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ অ্যালজেব্রা? আর্যভট্টা। হি ওয়াজ দ্য ফার্স্ট নোন অ্যাস্ট্রোনমার অফ ইন্ডিয়া।
ইনি দুটো বই লিখেছিলেন, তিনটে বই লিখেছিলেন। একটা হচ্ছে আর্যভট্টিয়া আর আর্যভট্ট সিদ্ধান্ত। এই দুটো বই হচ্ছে বেসড অন অ্যাস্ট্রোনমি অ্যান্ড ম্যাথামেটিক্স। তিনটে টোটাল বই লিখেছিলেন, যার মধ্যে দুটো বই আর্যভট্টিয়া আর আর্যভট্ট সিদ্ধান্ত, এই দুটো হচ্ছে বেসড অন অ্যাস্ট্রোনমি অ্যান্ড ম্যাথামেটিক্স। 3 নম্বর বই হচ্ছে সূর্য সিদ্ধান্ত। এই সূর্য সিদ্ধান্তর কী কী একটা ভ্যারাইটি অফ টপিক্স আছে, যার মধ্যে আছে হচ্ছে সাইন টেবল, স্কোয়ার রুট, কিউব রুট, ডেসিমাল সিস্টেম। তারপরে হচ্ছে এই ডেসিমাল সিস্টেম, যেটাকে ইউরোপিয়ানসরা 12th সেঞ্চুরিতে, অ্যাজ লেটেস্ট 12th সেঞ্চুরি এটাকে করা হয়েছিল, 12th সেঞ্চুরিতে এরা অ্যাকোয়ার করেছিল ইউরোপিয়ানসরা। সেটা আবার করেছিল অ্যারাবসদের থেকে। তো এই অ্যারাবসরাও স্বীকার করেছে যে এই সূর্য সিদ্ধান্তই কিন্তু ফর দ্য ফার্স্ট টাইম, আর্যভট্টই কিন্তু ফর দ্য ফার্স্ট টাইম এই সূর্য সিদ্ধান্ততে ডেসিমাল সিস্টেমটা ইনভেন্ট করেছিলেন। ইনি এক্লিপস কেন হয়, আগে আগে তো ধরে নেওয়া হতো যে গ্রহণ যখনই হয় যে এই গ্রাস করছে, রাহু গ্রাস করছে, কেতু গ্রাস করছে, এরকম ব্যাপার। তো এই গ্রহ একটা এসে কোনো ডিমন এসে গ্রাস করছে চন্দ্র সূর্যকে। তো সেই বিলিফটাকে ডিবাঙ্ক করে ইনি দেখালেন যে সায়েন্টিফিক যে থিওরিটা কেন এক্লিপস হয়, এই যে এর পেছনে যে সায়েন্টিফিক এটা আছে, রিজনটা আছে, সেইটা উনি ফর দ্য ফার্স্ট টাইম আর্যভট্ট দিয়েছিলেন। And he also laid the foundations of trigonometry. Trigonometry for the first time ডিসকভার করেছিল, এটা কোয়েশ্চেন আসে। জিরোকে ফার্স্ট টাইম ইনভেন্ট করেছিল, সেটাও হচ্ছে আর্যভট্ট। তো এই আর্যভট্টের যে ইম্পর্টেন্ট ফিচার্সগুলো আছে সেগুলোই শুধু এখানে দিয়েছি। তো তার মধ্যে হচ্ছে ফাদার অফ অ্যালজেব্রা, ফার্স্ট নোন অ্যাস্ট্রোনমার অফ ইন্ডিয়া, 3টে বই কী কী লিখেছিলেন এবং তার সাবজেক্ট ম্যাটারটা একটু জেনে রাখা ভালো। এছাড়াও উনি ফর দ্য ফার্স্ট টাইম বলেছিলেন দ্যাট আর্থ রোটেটস অন ইটস ওন অ্যাক্সিস অ্যান্ড ইট রিভলভস অ্যারাউন্ড দ্য সান। ইট ইজ নট দ্য সান দ্যাট রিভলভস অ্যারাউন্ড দ্য আর্থ, বাট ভাইস ভার্সা, ইট ইজ দ্য আর্থ দ্যাট রিভলভস অ্যারাউন্ড দ্য সান। এটাও কিন্তু থিওরিটা দিয়েছিলেন হচ্ছে আর্যভট্ট। ট্রিগোনোমেট্রি, ইনভেনশন অফ জিরো, অ্যাকিউরেট ভ্যালু অফ পাই টু দ্য আপ টু 4 ডেসিমাল প্লেসেস, এই সব কিছুই কিন্তু আর্যভট্ট দিয়েছেন। নেক্সট ইম্পর্টেন্ট স্কলার ছিলেন হচ্ছে ভারাহমিহির। ভারাহমিহির ছিলেন ওয়ান অফ দ্য নবরত্নাস অফ চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যাস কোর্ট। ইনিও অ্যাস্ট্রোনমার, অ্যাস্ট্রোলজার আর ম্যাথমেটিশিয়ান ছিলেন। এনার লেখা 3টে বই হচ্ছে, তার মধ্যে দুটো খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে পঞ্চসিদ্ধান্তিকা আর একটা হচ্ছে বৃহৎ সংহিতা। পঞ্চসিদ্ধান্তিকাতে কী লিখেছেন, এটা হচ্ছে অ্যাস্ট্রোনমি নিয়ে লেখা আছে, আর এটা অ্যামালগামেট করছে বেদাঙ্গা জ্যোতিষকে হেলেনিস্টিক অ্যাস্ট্রোনমির সঙ্গে। এটা ইট ইজ এ বুক অন অ্যাস্ট্রোনমি, যেটা অ্যামালগামেট করছে বেদাঙ্গা জ্যোতিষ আর হেলেনিস্টিক অ্যাস্ট্রোনমিকে। এখানে 5টা স্কুলস অফ অ্যাস্ট্রোনমিকেও সামারাইজ করা হয়েছে। বৃহৎ সংহিতায় কী আছে, বৃহৎ সংহিতা হচ্ছে একটা কম্পাইলেশন অফ ভ্যারিড টপিক্স, যার মানে ভ্যারিড রেঞ্জের টপিক্স, যেটা অ্যাস্ট্রোনমি, অ্যাস্ট্রোলজি, প্ল্যানেটারি মুভমেন্টস, রেনফল, ক্লাউড, আর্কিটেকচার, ক্রপ প্রোডাকশন, ম্যাট্রিমনি, সব মানে প্রচুর জিনিস নিয়ে, মানে বিভিন্ন ভ্যারিড টপিক্স নিয়ে এই বৃহৎ সংহিতাতে লেখা হয়েছে। গুপ্তা পিরিয়ডের পুরো সেই সময়কার পুরো লাইফ অ্যান্ড টাইমসকে তুলে ধরেছে এই বইটাতে বরাহমিহির। আর একটা থার্ড যে বইটা উনি লিখেছিলেন সেটা হচ্ছে বৃহৎ জাতকা। এটা হচ্ছে বুক অন ভেদিক অ্যাস্ট্রোলজি। এটা অতটা ইম্পর্টেন্ট নয়, মেনলি যে দুটো বই বরাহমিহিরের ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পঞ্চসিদ্ধান্তিকা আর বৃহৎ সংহিতা। এছাড়া আছেন হচ্ছে ব্রহ্মগুপ্তা। ব্রহ্মগুপ্তা লিখেছিলেন, তিনি অনেক জিওমেট্রিক্যাল থিওরেমস ইভলভ করেছিলেন, জিওমেট্রিতে অনেক এভলিউশন এনেছিলেন, সাইক্লিক্যাল, কোয়াড্রিল্যাটারালস, ট্রায়াঙ্গলস, এইসবের ব্যাপারে অনেক কিছু ডিসকভারিজ করেছিলেন, অনেক থিওরিজ এনেছিলেন। আর ইনি বই লিখেছিলেন ব্রহ্মস্ফুটিক সিদ্ধান্ত। ব্রহ্মস্ফুটিক সিদ্ধান্ত বইটা লিখেছিলেন হচ্ছে ব্রহ্মগুপ্ত। ব্রহ্মস্ফুটিক সিদ্ধান্ত এই বইটাতে কী আছে, সাবজেক্ট ম্যাটার হচ্ছে লস অফ গ্র্যাভিটেশন সম্বন্ধে এই বইটাতে লেখা হয়েছে, ব্রহ্মস্ফুটিক সিদ্ধান্ত। এছাড়াও ওনার আর একটা বই হচ্ছে খাদ্য খাদক। তো এই ব্রহ্মগুপ্ত এই দুটো বই কিন্তু খুব ইম্পর্টেন্ট, ব্রহ্মস্ফুটিক সিদ্ধান্ত আর খাদ্য খাদক। খাদ্য খাদকে আছে প্ল্যানেটারি মুভমেন্টস, সোলার আর লুনার ইক্লিপস আর আর্থের রোটেশন, এইসব নিয়ে উল্লেখ করা আছে। লীলাবতী বইটা লিখেছিলেন ভাস্করা 2। ইনি ক্যালকুলাসের সম্বন্ধে কিছু আইডিয়াস দিয়েছিলেন এই বইটাতে। লীলাবতী, ক্যালকুলাস, রিলেটেড টু ক্যালকুলাস, ভাস্করা 2 লিখেছিলেন। ভাগাবাট্টা ছিলেন হচ্ছে চারক, যে নামকরা ফিজিশিয়ান ছিলেন, তার ডিসাইপল। আর ইনিও আয়ুর্বেদিক ফিজিশিয়ানই ছিলেন। আর ইনি দুটো বই লিখেছেন, অষ্টাঙ্গ হৃদয় আর অষ্টাঙ্গ সমগ্রহ। অষ্টাঙ্গ হৃদয়, অষ্টাঙ্গ সমগ্রহ, এই দুটো বই লিখেছিলেন ভাগাবাট্টা, হু ওয়াজ আ ডিসাইপল অফ
Charak, and he was also Ayurvedic physician. হাস্তা আয়ুর্বেদা লিখেছেন পালাকাপ্পে। এই টেক্সটটা ইম্পর্টেন্ট কারণ এটাই একমাত্র টেক্সট ছিল তখনকার সময় যেটা হাতিদের যা রোগ হতো এবং তাদের ট্রিটমেন্ট কী করে করা হবে। হাতিরা তো খুব ইম্পর্টেন্ট ছিল সেই সময়, যুদ্ধ ওয়ারফেয়ারে খুব ইম্পর্টেন্ট ছিল এলিফেন্ট। তো সেই হিসেবে হাতিদের গুডউইলের জন্য, হাতিদের ওয়েলবিংয়ের জন্য, গুডউইল না ওয়েলবিংয়ের জন্যে যে বইটা লেখা হয়েছিল সেটা হচ্ছে পালাকাপ্পে লিখেছিলেন হাস্তা আয়ুর্বেদা ফর দ্য ট্রিটমেন্ট অফ এলিফেন্ট ডিজিজ। এছাড়া ধন্বন্তরী সম্বন্ধে আমরা আগেই পড়েছি, হি ওয়াজ নোন অ্যাজ দ্য ফাদার অফ আয়ুর্বেদ, আর উনি একটা বই লিখেছিলেন সেটাও আমরা আগে পড়ে নিয়েছি। সুশ্রুত লিখেছিলেন সুশ্রুত সংহিতা, যেখানে সব রকমের সার্জিক্যাল প্রসিডিওর্সের কথা লেখা ছিল। সুশ্রুত ইম্পর্টেন্ট ছিল কারণ উনি সার্জিক্যাল প্রসিডিওর্স নিয়ে লিখেছিলেন সুশ্রুত সংহিতাতে। মেটালার্জিতেও, ফিল্ড অফ মেটালার্জিতেও খুব ডেভেলপ করেছিল এই সময়টা, কারণ যে আয়রন পিলার ইনস্ক্রিপশন আছে মেহরলিতে সেটাতে আমরা দেখতে পাই যে একটু এতদিন পরেও একটু রাস্ট ধরেনি সেটাতে। সেটা থেকে বোঝা যায় যে যে আর্ট অফ মেটালার্জিটা গুপ্তাসরা পারফেক্ট করেছিল সেটা ওয়াজ মাচ সুপিরিয়ার টু দ্য লেটার টাইমস। সব কোয়েশ্চেন্স মোটামুটি আমরা ডিসকাস করেই নিয়েছি অ্যাজ উই ওয়েন্ট থ্রু দ্য চ্যাপ্টার। এছাড়াও যেগুলো ইম্পর্টেন্ট আমি সেগুলো ডিসকাস করে নেবো এবার। পঞ্চায়তন এই টার্মটা কাকে রেফার করে? ইট ইজ আ স্টাইল অফ টেম্পল কনস্ট্রাকশন ডিউরিং দ্য টাইম অফ দ্য গুপ্তাস। তো এই পঞ্চায়তন টাইম এটা কাকে রেফার করে? স্টাইল অফ টেম্পল কনস্ট্রাকশন। দ্য বৌদ্ধায়ন থিওরেম অর দ্য বৌদ্ধায়ন শুল্ভ সূত্র ইজ রিলেটেড টু the length of sides of a right-angled triangle. Official language of the Gupta period, Sanskrit, that আমরা ডিসকাস করেছি। মানসোর পিলার ইনস্ক্রিপশন, এটা belongs to the reign of which ruler? Yashodharman of Malwa. আর পাহাড়পুর কপার প্লেট ইনস্ক্রিপশন belongs to which ruler? Buddhagupta. He was one of the later Gupta kings. The পাহাড়পুর copper plate inscription belonged to his reign. That was all for this chapter. Thank you.